বেঙ্গল ক্লাবের কলা কুশলীদের সমন্বয়ে এক হাড় হিম করা সামাজিক যাত্রাপালা এখনই শুরু করতে চলেছি। ইয়ং বেঙ্গল ক্লাবের কলা কুশলীদের সমন্বয়ে এক হাড় হিম করা সামাজিক যাত্রাপালা শূন্য মায়ের কোল। হাড় হিম করা সামাজিক যাত্রাপালা শূন্য মায়ের কোল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে, বাবা পঞ্চানন্দের পায়ে প্রণাম জানিয়ে আমরা ইয়ং বেঙ্গল ক্লাবের কলা কুশলীদের সমন্বয়ে শুরু করতে চলেছি আজকের চিত্তাকর্ষক হাড় হিম করা যাত্রাপালা শূন্য মায়ের কোল। প্রযোজনা ইয়ং বেঙ্গল ক্লাব, পরিচালনায় রূপঙ্কর পোড়ালি, আলো সিংহ মিউজিক, সিংহ মিউজিক, অভিনয়ে ইয়ং বেঙ্গল ক্লাবের কলা কুশলীরা। শুরু করতে চলেছি হাড় হিম করা সামাজিক যাত্রাপালা শূন্য মায়ের কোল। শূন্য মায়ের কোল, শূন্য মায়ের কোল। যাত্রা শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে একটা অনুরোধ, আপনারা কেউ যাত্রা চলাকালীন মঞ্চে কোনো আলো বা লেজার প্রদর্শন করবে না, কেউ মাইকে অযথা নাড়াচাড়া করবে না। শুরু করতে চলেছি শূন্য মায়ের কোল। বাঁধ ভেঙে নদীর জল ঢুকতে শুরু করেছে। কেউ যেও না নদীর ধারে, সরে যাও, সরে যাও সকলে। যদি নদীর জল ঢুকতে থাকে তাহলে তার কিছুক্ষণের মধ্যেই গোটা হতিরাপুটম নদীর তলায় চলে যাবে। না 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 না, যেমন করে হোক এই গ্রামকে আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করতেই হবে। একমাত্র রাজা বাবুই পারেন এই সমস্যার সমাধান করতে। তাই চলো সবাই আমরা রাজা বাবুর কাছে যাই। এই বলেছো, এই বিপদের হাত থেকে একমাত্র আমাদের রাজাই আমাদের বাঁচাতে পারবে। তাই চলো সবাই ওই রাজবাড়িতে চলো। এখন দুর্যোগ নেমে এলো হস্তিনাপুর গ্রামে। এখন বিপদের ইঙ্গিত। রাজা বাবু, কি হচ্ছে মহাদেব, কোনো খবর পেলি? নদীর বাঁধ বোধহয় ভাঙতে বসতে, নদীর জল গ্রামে ঢুকতে শুরু করে দিয়েছে। যেমন করি হোক নদীর বাঁধ মেরামত করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এসব তুই কি বলছিস? না 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 না, আমি বেঁচে থাকতে গ্রামের এমন সর্বনাশ কিছুতেই হতে দেবো না। ওদের খবর দে, কোদাল গাইতে শাবল নিয়ে ওদের আসতে বল। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই বাঁধ মেরামত করাবো। যা যা যা, শিগগিরই যা। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি কি বলছেন রাজাবাবু? আর কিছুক্ষণ পর হয়তো রানীমার প্রসব যন্ত্রণা শুরু হবে, আর আপনি এখন তুমি বুঝতে পারছো না আমি না, তুমি বুঝতে পারছো না। আজ আমার গ্রামের মানুষদের সমূহ বিপদ। তাই বলে এই অবস্থায় রানীমাকে ছেড়ে আমি বলি কি রাজাবাবু, যদিও ছোট মুখে বড় কথা হয়ে যাবে, লাঠিয়ালদের তো আপনি পাঠাচ্ছেন, ওরাই নয় সব ব্যাপারটা দেখে নেবে। আপনার যাওয়ার কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন রয়েছে আমি না, প্রয়োজন রয়েছে। আমি না গেলে ওদের ভেঙে যাওয়া মনগুলো কে জোড়া লাগাবে বলো? তাছাড়া তুমি তো রয়েছো আমার স্ত্রীর কাছে। গুরুদেব বলেছেন এই কাল রাত্রি পার না হওয়া পর্যন্ত আমার সন্তানের জন্ম হবে না, তার জন্ম যে এক রাজযোগেই হবে।
হাতে এখনো সময় আছে, কিন্তু গ্রামবাসীদের হাতে আর সময় নেই। তাহলেও রানীমার পাশে আপনার থাকাটা প্রয়োজন রাজাবাবু। আমাকে আর বাধা দিও না আমিনা, আমাকে ওদের কাছে যেতেই হবে। তুমি বরং রানীমার কাছে যাও 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 যাও। বেশ, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনার স্ত্রী আর সন্তান আপনার আশার অপেক্ষায় থাকবে রাজাবাবু। আমি জানি না ঈশ্বর আমার কপালে কি লিখে রেখেছে। কেন আমায় দিচ্ছেন গুরুদেব এ কার পাপের ফল? শান্তনু, একই সত্যবতী, তুমি এই দুর্যোগে এই রাজবাড়িতে? দুর্যোগ? আমার জীবনে যে দুর্যোগ, দুর্যোগ কিছু নয় শান্তনু। আমি তোমার কি বলছো তুমি? শুধু বলছি নিয়ে এসেছি। এ কি তুমি গর্ভবতী? কিন্তু আমি যতদূর জানি গুরুদেব তো তোমার বিয়ে দেয়নি, তাহলে এ কার সন্তান? এ তোমার সন্তান। এই, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব উল্টোপাল্টা কথা বলছো? বিশ্বাস না হলে তোমার গুরুদেব মনে আমরা বাবাকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তাহলে সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। না না না, আমি বিশ্বাস করি না। তুমি আমার গুরু কন্যা সত্যবতী। বিশ্বাস না করলে এটাই হচ্ছে সত্যি। মনে আছে তোমার সেদিনে ছিল এরকম এক দুর্যোগের রাত, বাবা আর তুমি একসঙ্গে যজ্ঞ বসছিলে সন্তান লাভের আশায়। যজ্ঞ শেষ হওয়ার পর তুমি অসুস্থ হয়ে পড়ায়, বাবা একটি ঘরে আমাকে তোমার সেবার কাজে লাগিয়ে দেয়, আর সেই দিনই তুমি। অসম্ভব 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 অসম্ভব, তুমি মিথ্যে বলছো তুমি। আমাকে মিথ্যে দোষারোপ করে কোনো লাভ হবে না শান্তনু। সেদিন থেকে তোমার কর্মফল আমি বহন করে চলেছি, কোনোদিন কোনো অধিকার চাইতে আসেনি। কিন্তু আজ এই অমাবস্যার কাল রাতে সে জন্ম নিতে চলেছে, তাকে তার ন্যায্য অধিকার তোমাকে দিতেই হবে শান্তনু। রাখো এই অমাবস্যার কাল রাত্রিরে যে জন্ম নিতে চলেছে সে কখনো আমার সন্তান হতে পারে না। তাই বলছি এই গ্রামে ওকে জন্ম দিয়ে এই গ্রামের সর্বনাশ তুমি করো না। দয়া করো, আমাকে দয়া করো। তোমাকে দয়া করে যে আমার সন্তানের সবকিছু হারিয়ে যাবে শান্তনু, আর মা হয়ে আমি কি করে চাইতে পারি বলো? তাই তোমাকে দয়া করার জন্য নয়, আমার সন্তানকে রাজ করাবার জন্য হস্তিনাপুরের বুকে আমি তাকে নিয়ে আসতে চলেছি। সেই হবে তোমার জ্যেষ্ঠ পুত্র, আর সিংহাসন পাওয়ার অধিকার তো জ্যেষ্ঠ পুত্রই হয়, তাই না শান্তনু? ও, তোমার আসল খেলাটা এবার আমি বুঝতে পেরেছি। একটা কথা মনে রাখো, আমার প্রাণ থাকতে তোমার এই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দেব না। রাজা বাবু, কি হয়েছে মহাদেব, কোনো খবর আছে? চলুন, সবাই তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে? হ্যাঁ, চলুন। আমার চক্রান্তের শিকার তো তুমি হয়ে গেছো শান্তনু। কিছু সময় অপেক্ষা, তারপর গোটা হস্তিনাপুরের ভাগ্যচক্র ঘুরতে শুরু করে দেবে। রাজাবাবু, কি হয়েছে আপনার? প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। না না, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমি আছি আপনার সঙ্গে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। এ শিশু জন্মাবার সাথে সাথে শেয়াল কুকুর একসাথে কেঁদে উঠলো কেন? কোন অমঙ্গলের বার্তা নিয়ে এসছে এই শিশু? আমার মনে হচ্ছে এক ঘোর বিপদ আসতে চলেছে এই হস্তিনাপুর গ্রামে। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। রানীমা, রানীমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, আমি আসছি রানীমা। এই যন্ত্রণাই যে ওর জীবনের শেষ যন্ত্রণা হতে চলেছে, কারণ ওকে আরো সদ্যজাত বাচ্চাটাকে না মারতে পারলে আমার সন্তান যে কখনোই রাজত্ব পাবে না, তা আমি হতে দিই কি করে? না, এবার থেকে হস্তিনাপুরে ভবিষ্যৎ লিখবে আমার সন্তান, আমার সন্তান, এই কলিঙ্গ। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি ঠিক বলছি রাজা বাবু, সন্তান প্রসব করতে গিয়ে রানীমা আর তার সন্তান মারা গেছে।
গুরুদেবের কথা মিথ্যে হতে পারে না, মিথ্যে হতে পারে না। আপনি এভাবে ভেঙে পড়বেন না রাজা বাবু। আপনি ভেঙে পড়লে গ্রামের মানুষের কি হবে? নদীর জল আটকে দিয়ে গ্রামের মানুষের মঙ্গল করেছেন, তাদের আশীর্বাদ আপনার মাথার ওপর। বৃথা হয়ে গেছে আমার সব পাপে, সব আশীর্বাদ বৃথা হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। এ গ্রাম যে আর তাদের রাজবংশের উত্তরাধিকারীকে দেখতে পাবে না মহাদেব, আর পাবে না। কে বলেছে পাবে না? তোমার বংশের উত্তরাধিকারী তোমার সামনে শান্তনু। কি কে আপনি? এসব কি বলছেন? যেটা সত্যি আমি সেটা বলছি, তুমি বিশ্বাস করো শান্তনু, তুমি বিশ্বাস করো কোনোদিন মায়ের দাবি নিয়ে আমি তোমার কাছে আসবো না। সকলে জানবে, সকলে জানবে এ তোমার বৈধ সন্তান, এই গ্রামবাসীর ভবিষ্যৎ। এইভাবে তুমি নষ্ট হতে দিও না শান্তনু। নাও শান্তনু, তোমার সন্তানকে নাও। নাও শান্তনু, তোমার সন্তানকে নাও। নাও শান্তনু, তোমার সন্তানকে নাও। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। রাজা বাবু, বাবু, ও আপনার সন্তান নয় রাজা বাবু, ও আপনার সন্তান নয় রাজা বাবু, ও আপনার সন্তান নয়। রাজা বাবুকে ডেকে কোনো লাভ হবে না মহাদেব। তাকে আমি যে অন্ধকারে প্রবেশ করে দিয়েছি, সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না, কেউ না। এখন ঘোর বিপদ ঘনিয়ে এলো হস্তিনাপুর গ্রামে। কে বাঁচাবে এই হস্তিনাপুর গ্রামকে এই কঠিন শৃঙ্খল ভাঙতে? কেউ কি এগিয়ে আসবে না ঈশ্বর? আসবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ন্যায় ধেয়ে আসবে সে, জ্বলন্ত উল্কাপিণ্ডের ন্যায় ধেয়ে আসবে সে, সমস্ত পাপকে ধ্বংস করতে পুণ্যের ঝড় হয়ে ধেয়ে আসবে সে। সে যে গ্রামের সব অন্ধকার মুছিয়ে আলোয় ভরিয়ে দেবে সে। সে যে ভিখারি মায়ের ভিখারি সন্তান হয়ে আসবে মহাদেব। শুনতে পাচ্ছ না পুণ্য সংখ্যের ধ্বনি? শুনতে পাচ্ছ না পবিত্র আজানের শব্দ? সে এসে গেছে মহাদেব। স্বপ্নের আজ বন্দিশালা, সুখের ঘরে পড়েছে কপাট, স্বপ্ন সুখের রাজ্য গড়তে আসছে। রাজবেশে ভিখারি সম্রাট, রাজবেশে ভিখারি সম্রাট, রাজবেশে ভিখারি সম্রাট। আর ধুর মশাই, এভাবে দিনের পর দিন বসে বসে সময় নষ্ট করা সম্ভব? আচ্ছা প্রদীপ বাবু, উনি কবে আসবেন বলুন তো? ঝড়ের কথা বলছেন? হ্যাঁ, কাল বৈশাখী কখন যে আসে কেউ টের পায় না। আর অসমর্থই একেবারে ভেঙে চুটে সব তৎনত করে দিয়ে যায়। ধুর মশাই, এসব কি হিয়ালি হচ্ছে বলুন তখন থেকে? দেখুন, ভুলে যাবেন না, ভুলে যাবেন না আমার নামও কিন্তু বটুকনাথ বদ্যি। বাবা কি সর্দি! দেখুন, উনি যদি আজকের মধ্যে না আসেন, তাহলে আমার ভাগ্নি এলে কালই কিন্তু আমি আমার ভাগ্নিকে নিয়ে এই গ্রাম থেকে পত্রপাঠ বিদায় হব। এই হস্তিনাপুর গ্রামে আসা যতটা সহজ বটুকনাথ বাবু, এখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু ঠিক ততটাই কঠে। আর ধুর মশাই, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কলিঙ্গ রায় বর্মনের নাম শুনেছেন নিশ্চয়? যার নাম শুনলে পায়ে তলার মাটি কেঁপে ওঠে, যাকে ছুটে দেখলে শরীরে হৃদস্পন্দন মিল যায়, যার চোখের দিকে তাকালে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, তাই হস্তিনাপুরের এক রাজ কলিঙ্গ রায় বর্মন। তার মানে এটা কলিঙ্গ রায় বর্মনের হস্তিনাপুর গ্রাম। ঠিক ধরেছেন বটুকনাথ বাবু, ঠিক ধরেছেন। তিনি এখন কোথায় আমরা কেউ জানি না। হতে পারে তিনি এখন আপনার পেছনেই ধুর মশাই, এরকম দুমদাম ভয় দেখাবেন না কিন্তু বলে দিচ্ছি। এমনিতেই আমার ডায়াবেটিসের প্রবলেম আছে।
শালা কখন যে কি হয়ে যায় কে জানে। আচ্ছা বলছিলাম কি, ওনার কথা না শুনলে কি হয়? একবার এক বড় জাতীয় পুলিশ অফিসার এই হস্তিনাপুর গ্রামে এসেছিল কলিঙ্গ রায় বর্মনের অসামাজিক কার্যকলাপের জন্য তাকে হাতে নাতে ধরবে বলে। একদিন সকালে মাঝরাস্তায় কি বলছেন কি প্রদীপ বাবু? আরে মশাই, এ তো কিছুই নয়। আপনার মতো একজন ব্যবসায়ী এসেছিল এই হস্তিনাপুর গ্রামে। ব্যবসা সংক্রান্ত কাজে কলিঙ্গ রায় বর্মনের সাথে টাকার ডিল না করেই চলে যেতে চেয়েছিল। ঠিক সেদিনেই ওই গ্রামে চৌরাস্তায় সবাই দেখেছিল। কি বলছেন কি এসব? কি মানুষ? রাক্ষস, জল জ্যান্ত এক নররাক্ষস। সর্বনাশ করেছে রে, এ আমি কোথায় এসে ফেসে গেলাম রে। এখন আমাকে এখান থেকে কে উদ্ধার করবে? ঈশ্বর, এই হস্তিনাপুর গ্রামের একমাত্র ভগবান এই কলিঙ্গ রায় বর্মন। কেমন আছেন বটুকনাথ বাবু? কোনো অসুবিধা হচ্ছে না তো? না 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 না, অসুবিধা হতে যাবে কেন? অসুবিধা হতে যাবে কেন? আমি তো বরং এখানে বেশ ভালোই আছি, দিব্যি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি। বেশ, প্রধান সাহেব, হস্তিনাপুর গ্রামের মাননীয় অতিথির আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। কি যে বলেন কলিঙ্গ বাবু, আপনার অতিথি মানেই তো এই গ্রামের অতিথি। আর সেই অতিথি আপনার ত্রুটি আমি কি করে করি বলুন তো? আসলে উনি বলছিলেন এতদিন হয়ে গেল। ধ্যাৎ, দূর মশাই, এতদিন কোথায়? এই তো সামান্য কয়েকটা দিন হয়েছে আমি এসেছি আপনাদের এই গ্রামে। আপনাকে এক সপ্তাহ অপেক্ষা করানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত। গ্রাম ঘুরে দেখছেন তো? আরে গোটা গ্রামটা ঘুরে দেখেছি, কি বলবো, কি কি অপূর্ব সুন্দর আপনাদের এই গ্রাম। তা সেই সৌন্দর্য দেখাতে বুঝি আপনি আপনার ভাগ্নিকেও ডেকে পাঠিয়েছেন? আপনি কি করে জানলেন? শিকারের অস্তিত্বের সন্ধান করা একটা সিংহের কাছে খুবই সামান্য ব্যাপার বটুকনাথ বাবু। যেমন আপনি জানতে পেরেছিলেন এই হস্তিনাপুর গ্রামের লাল চন্দন কাঠ স্মাগলিং এর কথা, আর সেই লাল চন্দন কাঠ বিদেশে রপ্তানি করে অধিক লাভের আশায় আপনি তো এই গ্রামে এসেছিলেন। কি ঠিক বললাম তো বটুকনাথ বাবু? আপনি তো দেখছি একেবারে অন্তর্যামী। দামি ওই কাঠ যে বড়ই দামি। এবার আপনি বলুন, বলুন কি চান আপনি? বলছি কি, এবার থেকে এই গ্রামের সমস্ত গাছের ইজারা আমার চাই। বটুকনাথ, সাহস ভালো, তৃপ্ত ভালো নয়। কথা আছে লোভে পাপ মৃত্যু। লোভ সম্বরণ করতে শিখুন, নইলে বিপদ কিন্তু আপনারই হবে। এই গ্রামের যে কোনো একটা অংশ আমি আপনাকে দিতে পারি। বলুন রাজা। রাজি, রাজি। আপনি আমাকে এবার থেকে যা যা বলবেন না, আমি তাতেই রাজি। শুধু একটা ছোট্ট অনুরোধ আমার রাখবেন না। মানে বলছিলাম কি, ওই বামুন পাড়ার অংশটা যদি একটু দয়া করে আমাকে দেন। না, তা কি করে সম্ভব? না জেনে না শুনে এ আপনি কি বলছেন বলুন থেকে? কলিঙ্গ বাবু, ওই বামুন পাড়ার গাছের দিকে হাত দেওয়াটা আমাদের একেবারেই ঠিক হবে না। গ্রামে কোনটা ঠিক কোনটা বেঠিক তার হিসেব তো আমি করি প্রধান সাহেব। আপনার সাহস কি করে হলো? আমার সিদ্ধান্তের মাঝে আপনি কথা বলতে শুরু করে দিলেন। আপনি জানেন না আমার কথা বলার মাঝে কথা বলার শাস্তি কি হতে পারে? আমার ভুল হয়ে গেছে কলিঙ্গ বাবু, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। শেষবারের মতন ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করবেন না। আর আপনি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন বটুকনাথ বাবু। এই বিষয় নিয়ে আপনার সঙ্গে পরে আলোচনা হবে। আচ্ছা, আপনার ভাগ্নি কখন আসবে? ডিসগাস্টিং মামা। অম্বা মা, তোর কি অবস্থা? কেমন করে হলো রে মা তোর এমন অবস্থা? তোমার কথা শুনে আজ আমার এই অবস্থা হয়েছে। কি কুকুরে যাই কলেজে ছুটির দিনগুলো এই গ্রামে কাটাতে আসলাম কে জানে। গ্রাম তো নয়, যেন একটা বাগান। এই গ্রামের মানুষগুলো সব এক একটা জঙ্গলি জানোয়ার। সর্বনাশ করেছে রে মা। এসব তুই আমাকে কি বলছিস রে মা? তুই তো আমার সুগার বাড়িয়ে দিবি দেখছি। ওরে তুই একটু চুপ কর, চুপ কর। কেন চুপ করবে শুনি? কেন চুপ করবো? আজ তোমার জন্য এই গ্রামে প্রথম দিন এসে আমায় অসম্মানিত হতে হয়েছে মামা। এ করেছে আপনাকে অসম্মানিত? কার এত সাহস?
রূপের ওপর কাদা ছিটিয়ে কি তাকে নষ্ট করতে চাইলো শুনি? কেন তা শুনে আপনি কি করবেন? কে আপনি? কে 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 এই গ্রামের মোড়ল না এই গ্রামের হর্তাকর্তা বিধাতা? এমন ভাবে বলছে যেন বড় হনু। দেখেছো দেখেছো মামা আমার কথা শুনে হাসছে। কি সাহস! হাসবো না তো কি করবো শুনি? কি সুন্দর কথা বলেন আপনি। আমার রাগের কথাগুলো আপনার সুন্দর বলে মনে হচ্ছে বুঝি? ওরে তুই চুপ কর, কাকে কি বলছিস তুই? কাকে আবার? ওনাকেই বলছি। আপনি জানেন উনি কে? যেই হোক না কেন তাতে আমার কি? আর আর উনি যদি সত্যি কোনো কেউ কেটা হয়ে থাকে তাহলে বলুক, আমার অসম্মানের প্রতিশোধ নিতে পারবে কিনা? যদি বলি পারবো, তার বদলে আপনি আমাকে কি দেবেন বলুন? আপনি যদি আমার অসম্মানের প্রতিশোধ নিতে পারেন তাহলে আমার সামর্থ্যে যা থাকবে আমি আপনাকে তাই দেব। ডিল? কি হলো বলুন? ডিল? বলুন কে করেছে আপনাকে অসম্মানিত? তার নাম আমি জানি না, তবে তারা দুজন ছিল, মাঝবয়সী হবে, তারা একে অপরকে বন্ধু বলে ডাকছিল। কিন্তু আপনাকে অসম্মানিত করতে চাইলো কেন তারা? এক টোটোওয়ালার জন্য। একে তো রাস্তা খারাপ, ওনাকে বলছি আস্তে চালান, দামি জিনিসপত্র আছে আমার ব্যাগের ভিতরে, তা কিছুতেই শোনে না আমার কথা। একেতে বুড়ো লোক, তার উপর আবার ওস্তাদি, বললো গিয়ে ব্যাগটা আমার কাদাই। তাই তাই রাগের মাথায় আমিও দিয়েছি ওনাকে এক থাপ্পড়। ও মা, দেখি ওই ছেলেটা কোথা থেকে এসে আমার সাথে তর্ক শুরু করে দিল। শেষে শেষে ধাক্কা দিয়ে ফেলে দিল আমায় কাদায়। আর তারপর আরেকটা ছেলে এসে তাকে টেনে নিয়ে গেল। আর ওখানে থাকা সকলে আমায় দেখে হো হো করে হাসতে শুরু করে দিল। আমার তো খুব কান্না পেয়ে গেছিল মামা। আরে কি অসভ্য ছেলে মাইরি! শেষে কিনা মেয়েদের গায়ে হাত! তুই কোনো চিন্তা করিস না ভাগ্নি, একদম চিন্তা করিস না। আমার নাম বটুকনাথ বদ্দি। কি সর্দি! আমিও দেখে নেব। এদের সকলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অম্বালিকা ম্যাডাম। আপনি 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 বরং ঘরে গিয়ে পরিষ্কার হয়ে নিন। কথা দিচ্ছি যতক্ষণে আপনি তৈরি হয়ে আসবেন তার মধ্যে আমি আপনার অসম্মানের প্রতিশোধ নেব। এটা কলিঙ্গের প্রতিজ্ঞা। বেশ, আমিও তাহলে আপনার অপেক্ষায় থাকলাম কলিঙ্গ বাবু। মামা চলো। চল তাহলে চলি কলিঙ্গ বাবু। বাবা গো! প্রধান সাহেব, এই গ্রামে বয়স্ক টোটোওয়ালা বলতে তো একজনই আছে, ওই সালা মহোদয়। আপনার বাবার খুব কাছের লোক ছিল সে। এবার তাকে ভগবানের কাছে লোক করবার সময় হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারছি না রাজবাড়ির অতিথির গায়ে হাত তোলার সাহস কার হলো? এই হস্তিনাপুর গ্রামের বুকে কার মৃত্যু ঘনিয়ে আসলো? এই হস্তিনাপুর গ্রামে এমন দুঃসাহস তো একজনই দেখাতে পারে কলিঙ্গ বাবু, যে দুঃসাহসের চিহ্ন আপনি এখন বহন করে চলেছেন আপনার মুখে। দেব মরে যায়। সারাটা দিন এই গরমে টোটো চালিয়ে খেতে মরছে, আর ওদিকে ওনার আদ্দামনে ভাগ্নে গ্রামের গণেশ পুজোর ভাষা নিয়ে মেতে উঠেছে। আরে বাবা, মানুষের তো একটা চক্ষু লজ্জা বলে কিছু থাকে নাকি? ওই মা ছেলে দেখি কোনোটাই নেই, সারাটা দিন ঘরে বসে বসে খাচ্ছে আর আমার স্বামীর অন্ন ধ্বংস করছে। মরে যাই। এই ভর দুপুরবেলা তুমি আবার পিছে দাদা ভাইকে নিয়ে পড়েছো মা? আচ্ছা, সারাদিন ওদের গালমন্দ করা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? সত্যি তুমি পারো বটে। ওই এলেন ঘর শত্রু বিভীষণ।
বুড়ো বাপ কাছে খেটে খেটে মরছে, কই তার জন্য তো তোমার কোনো দরদ উঠলো না মা, মরে যাই মরে যাই। শোনো মা, বাবাকে আমরা কতটা ভালোবাসি সেটা বাবা জানে, তা নিয়ে তোমার না ভাবলেও চলবে, কিন্তু দয়া করে তুমি পিসি আর দাদা ভাইয়ের পেছনে লাগাটা বন্ধ করো। কি তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম দিচ্ছিস? আজ তোকে আমি একই তুমি ওর গায়ে হাত তুলছো গৌরী? ভুলে যেও না, ও কিন্তু ছোট নেই, যথেষ্ট বড় হয়েছে। হোক বড়, তবু মায়ের কাছে সন্তানরা ছোটই থাকে। আর তাছাড়া আমার মেয়েকে আমি কিভাবে শাসন করব সেটা বলার তুমি কে? নিজের ছেলেটাকে শাসন না করে লাই দিয়ে তো গল্লাই পাঠিয়েছো, এখন আমার মেয়েটা সর্বনাশ না দেখলে তোমার চলছে না, তাই না? মা গৌরী, এটা তুমি কি বললে? আমি অপুর সর্বনাশ চাই, এটা তুমি বলতে পারলে? ওকে জন্ম দেবার পর অনেক দিন তুমি অসুস্থ ছিলে, ওই সদ্যজাত মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমি ওরই সর্বনাশ চাইব? আমি আমার দেবাকে যে চোখে দেখি, অপু মাকেও সেই চোখে দেখি। যে ভালোবাসা আমি আমার দেবাকে দিয়েছি, সেই ভালোবাসা আমি অপু মাকেও দিয়েছি। কোনোদিন ওদের দুজনের মধ্যে কোনো ফারাক আমি করিনি গৌরী। আর আজ তুমি মায়ের কোথায় কষ্ট পেও না পিসি, কেউ না জানুক, আমি আর বাবা তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এতে কে কি বললো তাতে কি এসে যাই বলো তো? না অপু মা, জীবনে চলার পথে একটা কথা মনে রাখবি, মায়ের চেয়ে পরম আপদ এ পৃথিবীতে আর কেউ হয় না, কেউ না, কেউ না। মরে যাই মরে যাই। হ্যাঁ, আমার মেয়েকে আর নীতিবাক্য শেখাতে হবে না, কিছু নীতিবাক্য নিজের ছেলেটাকে শেখালে আজ তো আমাদের ঘাড়ের উপরে বসে মা ছেলে মিলে আমার স্বামীটাকে এভাবে ধ্বংস করতে না। শোনো মা, পিসি যদি ধ্বংস করেই থাকে তাহলে তার ভাইয়ের টাকা ধ্বংস করেছে, তোমার রোজগার করা টাকা তো ধ্বংস করছে না। অপু মা, আমি বলেছি না বড়দের কথার মাঝে কথা বলতে নেই। এসবের জন্য দায়ী তো তোমার ওই গুণধর ছেলে, সারাটা দিন ঘরে বসে বসে খাচ্ছে আর গ্রামে ঘুরে ঘুরে প্রতিবাদ করে বেড়াচ্ছে। এরপরও কি তোমার একটু লজ্জা করছে না দিদি? কোন মুখে এত বড় বড় কথা বলছো? সত্যি তো লজ্জা করে গৌরী। তুমি চিন্তা করো না, দেবাজ বাড়ি আসুক, আমি ওকে বলবো ও যেন একটা কাজের সন্ধান করে। ওই ছেলে করবে কাজ, তাহলে হয়েছে। আমার যদি এমন ছেলে থাকতো না দিদি, তাহলে তার মুখে ছাই দিয়ে আমি মেরে দিতাম। গৌরী, তুমি কি তোমার বেশি বাড়াবাড়ি করছো? কি বললি? আমি বাড়াবাড়ি করছি? অসভ্য মেয়ে, খালি মুখে মুখে কথা। ছেড়ে দাও গৌরী, ছাড়ো ওকে। আসুক তোর বাবা, ছেড়ে দাও। আজ তোর একদিন কি আমার একদিন। চল চল বলছি, ঘরে চল। গৌরী, শুনে যাও ঈশ্বর, এই কোন যন্ত্রণার মধ্যে আমায় ফেললে ঈশ্বর? এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ নেই? কোনো পথ? একটা পথ দেখাও ঈশ্বর, একটা পথ দেখাও। দেবা, তুই কোথায় দেবা? ফিরে আয়, ফিরে আয়, তোর মা যে ভালো নেই রে দেবা, ফিরে আয়, ফিরে আয়। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিনই থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, মা আমার মা। দেবা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে ছড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে ছড়িয়ে রাখে যে।
তারিয়া চলে লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় ডেকে মা ও মা মা আমার মা মা ও মা মা আমার মা আমার মা মা ও মা মা আমার মা। কি হয়েছে মা? তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? কিচ্ছু হয়নি। বললেই হলো। আমি আমার মায়ের মুখ দেখে সব বুঝতে পেরে যাই। বলো না কি হয়েছে? মামি আবার তোমায় বাজে কথা বলেছে তাই না? আচ্ছা, তোর মামি আমায় বাজে কথা বলবে কেন শুনি? কেন বলবে তা তো তুমিও জানো আর আমিও জানি মা। ছোট থেকে আমাকে মানুষ করতে গিয়ে কম অপমান তো তোমায় সহ্য করতে হয়নি? নিজের চোখের সামনে তার মাকে প্রতিদিন প্রতিনিয়ত অসম্মানিত হতে দেখতে কোন সন্তানের ভালো লাগে বলো তো? দেবা! কেন কেন এত অপমান তোমায় মুখ বুঝে সহ্য করতে হয়? তাকে আমি বুঝি না ভেবেছ? সন্তানকে ভালো রাখতে গিয়ে তুমি যে নিজে ভালো নেই মা। সন্তানের ভালো থাকাই যে মায়েদের ভালো থাকারে দিবা। সন্তানের সুখই যে মায়েদের সুখ। আচ্ছা তুই বল, বাড়ির বাকিরা কি আমায় ভালোবাসে না? বাকিদের কথা আর কি বলবো মা। আমার মামা সে তো নামেই শুধু মহাদেব নয়, আমাদের জীবনে সাক্ষাৎ শ্রী ভোলা মহেশ্বর। সে আমাদের জন্য যা করেছে তা যে আমরা চাইলেও ভুলতে পারবো না মা। তার ঋণ যে আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। আর আমার পাগলি বোনটা যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে মা। তাহলে কেন তুই এত বিচলিত হচ্ছিস বল? কারণ আমি যে তোমায় শান্তি দিতে পারিনি। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানরা বড় হয়ে একটা ভালো চাকরি করুক, সংসারের হাল ধরুক, কিন্তু আমি তো তা করতে পারিনি মা। আমি যে গ্রামের গরিব অসহায় মানুষের চোখের জল দেখেছি, তাদের কষ্টগুলোকে বুকের ভেতর যাপন করেছি প্রতিদিন প্রতিনিয়ত। চোখ বুঝলেই যে তাদের হাহাকারের শব্দ আমার কানে এসে বাজে মা। এই গরিব অসহায় মানুষগুলোকে ছেড়ে স্বার্থপরের মতো আমি আমার জীবন গড়ার কাজ কি করে করি বলো তো? তুমি তো আমায় সে শিক্ষা দাওনি। তার জন্য তো আমার কোনো আফসোস নেই। আমার গর্ব হয় রে বাপ, গর্ব হয়। তুই এই গ্রামের অসহায় মানুষের চোখের জল মোছাবার দায়িত্ব নিয়েছিস। এটা কি কম বড় কাজ? সারা জীবন তুমি এভাবেই আমার পাশে থাকবে তো? আমার ভরসা হয়ে, আমার বিশ্বাস হয়ে, আমার শক্তি হয়ে। আমি আমার সম্রাটের পাশে থাকবো না তো কার পাশে থাকবো শুনি? তুই যে আমার বীর পুরুষ রে দেবা, রবীন্দ্রনাথের বীর পুরুষ। মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা ছড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে, ডগমগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোরার ঘুরে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্দেহ হলো সুচ্ছি নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাটি। ধুধু করে যেদিক পানি চাই, কোনখানি জনমানব না। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলিম কোথায়? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। কি বলছিস কি তুই? রাজবাড়ির লোকেরা মামাকে মেরে মামার টোটোতে আগুন লাগিয়ে দিচ্ছে মানে? মামা এখন কোথায়? কি বলছিস? গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিস? হ্যাঁ, রক্ত লাগবে। আমি যাবো। মহাদেবের রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক। আমাকে হাসপাতালে নিয়ে চল দেবা, চল না। রক্ত তো তুমি দেবেই মা, তবে যে রক্তটা মামার শরীর থেকে ছড়িয়েছে তার হিসেব যে আমায় নিতেই হবে। মা তুমি তাড়াতাড়ি গ্রামীণ হাসপাতালে যাও, আমি আমার কাজ ছেড়ে খুব তাড়াতাড়ি হাসপাতালে আসছি। তুই এখন কোথায় যাচ্ছিস? প্রতিশোধ নিতে মা। যারা আমার মামার শরীর থেকে রক্ত ছড়িয়েছে তাদের উপর প্রতিশোধ নিতে, যারা আমার মামার জীবন জীবিকাকে নষ্ট করেছে তাদের উপর প্রতিশোধ নিতে, এই গ্রামে হয়ে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। এবারের মতো ওদের ক্ষমা করে দে। ক্ষমা যে তাকে দুর্বলতা। হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ছড়িয়ে ওঠে খড় খড় সম তোমার ইঙ্গিতে, যেন রাখি তব মান তোমার বিচার শুনে লয় নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে।
আসছে কে? কারা তারপরে দুঃসাহস পাপে তৈরি করা সাম্রাজ্য পুণ্যের ঝড় নিয়ে আসে? কে? কে সে? কলিযুগে পুণ্যের এত সাহস কোথায় মা যে সে কলিঙ্গের রাজ্যে পা দেবে? হ্যাঁ, কলিরঙ্গ আমি কলিঙ্গ, কলিঙ্গ রয়ে বর্মন। আমার রাজ্যে পুণ্যের ঝড় কখনো আসতে পারে না মা, আমি আসতে দেব না। কিন্তু আমি যে তার আসার শব্দ শুনতে পাচ্ছি কলিঙ্গ, এই 30 বছর পর কেন আমার মনে হচ্ছে এই রাজবাড়িতে কেউ আসতে চলেছে? তুমি কি শুনতে পাচ্ছ মা? আমায় পরিষ্কার করে বলো। কোনো চিন্তা করো না মা, এই কলিঙ্গের রাজ্যে সবাই স্বেচ্ছায় এলেও ফেরবার পথ খুঁজে পাবে না। শেষ করে দেব তাকে, একেবারে শেষ। জয় মা কালিকা। আমি শক্তির উপাসক কলিঙ্গ, তাই কোন শক্তিকে আমি অবহেলা করতে পারি না। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার থেকেও শক্তিশালী কেউ এই গ্রামের বুকে রয়েছে? এ যে অসম্ভব। অসম্ভব বলে কিছু হয় না কলিঙ্গ, নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দিতে হয়। তাই তো আজ থেকে 30 বছর আগে এইরকম একটা অসম্ভবকে সম্ভব করে আমি তোকে রাজ সিংহাসন পাই দিয়েছিলাম। আর সিংহাসন পাওয়ার পর তুই আমাকে আড়াল করছিস এই ভৈরবী মাকে। আড়াল? আমি তোমার কাছে কি আড়াল করেছি মা? কার কথায় তুই মহাদেবের উপর আঘাত করেছিস? যে সন্তান মাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতো না, সে কার কথায় সে এত বড় কাজ করলো? কে? কে সে? সে যে এক জলজ্যান্ত পরিমা। বিশ্বাস করো এমন মুগ্ধ এর আগে আমি কোনো নারীকে দেখে হইনি মা। দিনের পর দিন বহু নারীকে আমি তোমার যজ্ঞে আহুতি দিয়েছি মা, কিন্তু এমন তেজস্বিনী নারী এর আগে আমি কখনো দেখিনি মা, কখনো না। ওর পায়ে নুপুরের শব্দ, ওর মুখে চওড়া হাসি, ওর চোখের ভেতর লুকিয়ে থাকা আগুন আমাকে স্তব্ধ করে দিয়েছে মা। জয় মা কালিকা। ওই নারীর চোখে জ্বলন্ত আগুন তোকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে কলিঙ্গ, সেটা কি তুই বুঝতে পারছিস না? ধ্বংস আমি হতে চাই মা। এরকম নারীকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আমি ধ্বংস পর্যন্ত হতে রাজি আছি মা। মা 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 ও কে আমার চাই মা, চাই 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 চাই। কোথায় কোথায় সেই মেয়ে কোথায়? এই তো আপনাদের সামনে। তুমি কি নাম তোমার? অম্বালিকা, অম্বালিকা চ্যাটার্জি। কিন্তু আপনি কে বলুন তো? জয় মা কালিকা। আমি হস্তিনাপুরের ভৈরবী মা। এই গ্রামের সকলেই আমার সন্তান। আজ থেকে না হয় তুমিও হলে? না না, আমি তো এই গ্রামে কয়েকদিনের জন্যই এসেছি। আর এই কিছুদিনের জন্য কাউকে মা ভাবা কি সম্ভব? যদি বলি সারা জীবনের মতো আমাকে মা বলে ডাকতে হবে, তাহলে ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে। বাই দ্য ওয়ে, কলিঙ্গ বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমার হয়ে প্রতিশোধটা নেওয়ার জন্য। শুধু প্রতিশোধ কেন, তুমি যদি চাও না, মানে আপনি যদি চান তাহলে আমি আমার প্রাণ পর্যন্ত দিতে পারি, আবার প্রাণ নিতেও পারি। তাই বুঝি? তা এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত নেবেন না কলিঙ্গ বাবু, পরে কিন্তু বিপদ হতে পারে। আমায় বিপদে ফেলতে পারে এমন কোনো মায়ের লাল এখন এই পৃথিবীতে জন্মায়নি। তাকে জন্মাতে গেলে তার আগে তার মায়ের গর্ভে তপস্যা করতে হবে। মেরে ফেলবে কলিঙ্গ বাবু। আপনি আমায় বাঁচান কলিঙ্গ বাবু, আপনি আমায় বাঁচান। তোমার এই অবস্থা কে করেছে প্রদীপ? কে মারবে? তার কথা বলছেন আপনি? কে সে? যে তার মায়ের গর্ভে তপস্যা করে পৃথিবীর বুকে পা রেখেছে সে, যে অন্যায় অত্যাচারে নিধন করছে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে সে, যে তোদের মতো পাপীদের ধ্বংসে হাতে পূর্ণ অস্ত্র তুলে নিয়েছে সে। হ্যাঁ, আমি দেবা, এক ভিখারি মায়ের ভিখারি সম্রাট। তোর এত সাহস, তুই আমার লোকের গায়ে হাত তুলেছিস? আজ শুধু হাত তুলেছে বলে তোর এই পাচাটা কুত্তাটা বেঁচে গেছে। যদি আমি আমার এই অস্ত্র তুলতাম না, তাহলে ঋষি পরশুরামের শপথ করে বলছি তোদের বংশ ধ্বংস করে দিতে আমার বেশি সময় লাগতো না। চুপ সালা! আমার সামনে
সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস দেখাস না কলিঙ্গ, নাহলে যে দাগ আমি তোর গালে এঁকে দিয়েছিলাম না, সেই দাগ তোর গলাতে বসাতে আমি দুবার ভাববো না। তুমি হয়তো ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তোমার এত বড় সাহস একজন মায়ের সামনে তার সন্তানকে মারার হুমকি দিতে, তোমার এতটুকু ভয় করছে না? ছোটবেলাতেই ভয় নামক শব্দটাকে আমি আমার জীবন অভিধান থেকে মুছে ফেলেছি। তাই আপনি ভাবলেন কি করে যে ন্যায়ের লড়াইয়ে অন্যায়কারীদের সামনে দাঁড়াতে আমার ভয় করবে? আপনাদের মতো কিছু ভণ্ড সাধিকাদের ভয় এই গ্রামের গরিব অসহায় মানুষেরা বিচলিত হতে পারে, এই দেবা নয়। কোন ন্যায় অন্যায়ের কথা বলছো তুমি? সর্বসমক্ষে একজন মেয়েকে অসম্মানিত করে কোন ন্যায়ের কাজ করেছো যে তুমি এত বড় বড় কথা বলছো? আপনি ভুল করছেন ম্যাডাম, আমি আপনাকে অসম্মান করিনি, বরং আপনি নিজেকে নিজে অসম্মানিত করেছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শহরে পড়াশোনা করা একজন শিক্ষিতা মেয়ে। আচ্ছা বলুন তো, একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলবার শিক্ষা আপনি শহরের কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পেয়েছেন? আসলে আপনারা ভুলে যান যে এটা কলিকাল, আর এই কালের পাপের ফল এই কালেই পেয়ে যেতে হয়। পাপ? কি পাপ করেছি আমি? সামান্য একটা কারণে একজন বৃদ্ধ মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন আপনি। সামান্য একটা কারণে তার জীবন জীবিকার শেষ সম্বল ওই টোটোটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন আপনি। এটা পাপ নয়? কেন সারা জীবন গরিব মানুষ এই মার খাবে বলতে পারেন? কেন সারা জীবন গরিব মানুষদের পেটে লাথি পড়বে বলতে পারেন? এই পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচার অধিকার কি তাদের নেই? কি হলো, চুপ করে আছেন কেন ম্যাডাম? বলুন, কি এমন অপরাধ করেছিল মানুষটা যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আপনার হাত একটু কাঁপলো না? এসব এসব তুমি কি বলছো কলিঙ্গ বাবু? কলিঙ্গ বাবু এসব কি বলছে? আমি তো শুধু চেয়েছিলাম ওই টোটোওয়ালা যেন ক্ষমা চায়। আর আপনারা প্রদীপ বাবু এসব আপনারা কি করেছেন? কেন করতে গেলেন এমন? বিশ্বাস করে দেবা আমি কিন্তু। থাক না ম্যাডাম, এসব আর নাই বা করলেন। আসলে দোষ তো আপনাদের নয়, দোষ এদেশে জন্মানো গরিব অসহায় মানুষের কপালে। কারণ দরিদ্র ও গরিব এই শব্দগুলোর পাশে সম্মান নামক শব্দটা ব্যবহার করতে এদেশের কিছু উঁচু শ্রেণীর মানুষের বড় কষ্ট হয়। কিন্তু তারা ভুলে যায় যে এই গরিব খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা যদি এই দেশের বুকে না জন্মাতো, তাহলে জীবন ধারণের জন্য অন্ন বস্ত্র থেকে শুরু করে জীবন রক্ষার জন্য সীমান্তে সৈনিক তারা পেতেন না। কারণ কোন মন্ত্রী, আমলা কিংবা বড় বিজনেসম্যানের ছেলেমেয়েরা রোদে জলে খেটে ফসল ফলায় না ম্যাডাম। আর শীত গ্রীষ্ম বর্ষায় ওই সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষদের আঘাতকে বুক পেতে নেয় না। এই সবটাই করে ওই গরিব খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা। জীবনে আরো একবার আমি তোমার কাছে হেরে গেলাম দেবা, হেরে গেলাম। ভালোই সম্মান আমার রাখলেন কলিঙ্গ বাবু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কলিঙ্গ, অম্বালিকার মনের অবস্থা ভালো নয়, তুমি এখন যাও। অপদার্থ, যেটা হলো সেটা ঠিক হলো না। আগুনে হাত দিতে চাইছিস, জ্বলে যাবি, ভুলে যাস না। কলিরঙ্গ আমি কলিঙ্গ, কলিঙ্গ রায় বর্মন। অপমান কিন্তু আমিও ভুলি না। যাচ্ছিস যা, তবে যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যা। এবার থেকে গ্রামের গরিব অসহায় মানুষদের আর ক্ষতি করবার চেষ্টা করিস না, তাহলে কিন্তু মারের বদলে এবার পাল্টা মার হবে। আর সেই মারের জ্বালাও বড় ভয়ঙ্কর হবে। বেশ, তাহলে দেখাই যাক যুদ্ধের শেষ পরিণতি কি হয়। বলছিলাম কি ভৈরবী মা, কোনো মলম হবে আপনার কাছে? যা ট্যালেন্ট কেলিয়েছি না, কি বলবো না, থাক, আমি বরং বলিনি বা বলিটা লাগিয়ে নেব। গরম শেকটা লাগাতে ভুলবেন না প্রধান সাহেব। আর গরম পুরোটাই তো গরম করে দিয়েছো বাবা। জয় মা কালিকা। এই রাজবাড়িতে এসে আজ যে ভুলটা করলে, ভবিষ্যতে সেই ভুলটা করো না দেবা। কারণ সব দিতে আর অম্বালিকা থাকবে না। তাই কলিঙ্গের ভয়ঙ্কর রূপটা যদি দেখতে না চাও, এখনো সাবধান হয়ে যাও। তাহলে আপনি একটা কথা শুনে যান,
এবার থেকে আমাদের সকলের আরাধ্যা মাকে একটু বড় করে কাপড় পরাবেন, কারণ দিনের শেষে আপনাকে আর আপনার ওই গুণধর সন্তানকে তো মায়ের আঁচলের তলাতেই মুখ লুকোতে হবে। আপনাদের পালাবার যে আর কোনো পথ আমি বাকি রাখবো না ভৈরবী মা। তাই বুঝি? তোমার কথা তো ভালোই চলে দেখছি। তো তার থেকে বেশি চলে, তাই বলছি এখনো সময় আছে, শুধরে যান, না হলে আপনাদের ভাগ্য কিন্তু লেখা থাকবে আমার এই হাতের মুঠোয়। তাই দেখা যাক কার ভাগ্য কে লেখে। জয় মা কালিকা। আজ এদের কারণে হিন্দু দেবদেবীদের অসম্মানিত হতে হয় বারবার। মায়ের নামে ভয় দেখিয়ে গরিব অসহায় মানুষকে অন্ধকারের পথে ঠেলে দেয় এই সমস্ত ভেকধারী ক্রিমিনালরা। তবে আর নয়, এবার এদের মুখোশ আমাকে খুলতেই হবে। কিন্তু কি করে করব আমি কাজ? আমার রাত শেষ হওয়ার আগে সে কি এলো আমার বাঁশি নিতে? কে? তুমি এসেছো তুমি আমার প্রাণের কবি। সেই কত বছর ধরে আমি তোমার অপেক্ষায় দিন গুনছি গো, এত দেরি করলে কেন? আপনি কি? আর আপনার হাতে পায়ে গলায় এইভাবে শিকল কে পরিয়ে দিয়েছে? একটা রাক্ষস, রাক্ষস, ভয়ঙ্কর রাক্ষস, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। আপনি কার কথা বলছেন বলুন তো? আমার পাপের কথা গো। হ্যাঁ গো ছেলে, তুমি কে, কোথায় থাকো? আমি এই গ্রামেই থাকি। দাঁড়ান আগে আপনার বাঁধনগুলোকে আমি খুলে দিই। না 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 না, এখনই খুলো না এই বাঁধন। যেদিন তুমি এই গ্রামের সকল বাঁধন খুলে প্রাণমুগ্ধকর খোলা হাওয়ায় নদীতে পাল তুলে দিতে পারবে, সেদিন খুলো এ বাঁধন। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনার পরিচয়টা কি বলুন তো? খাঁচায় বন্দি পাখিদের যে কোনো পরিচয় থাকতে নেই গো, কি লাভ তাদের পরিচয় জেনে? মানুষ শুধু তাদের দেখে আর আনন্দ পায়, মুক্ত করে না কে। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম দেবব্রত, সবাই আমাকে দেবা বলেই ডাকে। দেবব্রত? গঙ্গাপুত্র দেবব্রত? আপনি আমার মায়ের নাম জানলেন কি করে? আপনি কি আমায় চেনেন? শুধু আমি কেন, গোটা বিশ্ব তোমায় চেনে। প্রতিজ্ঞায় অবিচল তুমি, রাজধর্মে পালনে তুমি অদ্বিতীয়। পৃথিবীর সব চাইতে শক্তিশালী যোদ্ধা ঋষি পরশুরামের শ্রেষ্ঠ শিষ্য, বিশ্ববিজয়ী বীর তুমি। আপনি ভুল করছেন, আপনি যাকে ভাবছেন আমি সে নই। তাহলে আমি তোমার কপালে কেন দেখতে পাচ্ছি ওই রাজতিলক? কেন তোমার হাতে দেখতে পাচ্ছি ওই পরশুরামের কুঠা? আমি চিনে ফেলেছি। আপনি ভুল করছেন, আমি এই গ্রামের একজন সাধারণ যুবক। তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। হ্যাঁ, দেবব্রত জিতবে, এই কলিকালে দেবব্রত জিতবে। ধর্মকে সাথে নিয়ে ন্যায়ের লড়াই সে জিতবে, জিততে থাকে। শুনুন আপনি জিততে অপেক্ষায় থাকবো, তোমার অপেক্ষায়। তুমি আসবে তো? আসবো। এই কলিযুগেও দেবব্রত তার প্রতিজ্ঞা রক্ষা করবে। আপনার হাতের এই বাঁশিটা আমায় দেবেন? দেব 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 দেব। এ বাঁশি যে তোমার, আজ আমার বাঁশি তোমার হাতে তুলে দিলাম দেবব্রত, তোমার হাতে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম দেবব্রত, তোমার হাতে তুলে দিলাম।
তুমি কি ভুলে গেছো দিদি? যে বটবৃক্ষের মতো ছায়া দেবে এই হস্তিনাপুর গ্রামকে, আর সে কিনা রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে। না না, এই অন্যায়। যে সংসারকে এতদিন রক্ষা করেছে, মাথা গোজার ঠাঁই দিয়েছে, সেই সংসারকে বাঁচাতে ও একটু কাজ করতে পারে না মহাদেব? না পারে না দিদি। এই হস্তিনাপুর গ্রাম নতুন সূর্য দেখবে বলেই আমাদের জীবনে বাজি রেখে এই গ্রামের একমাত্র প্রদীপকে বাঁচাবার চেষ্টা করছি। আর তার শরীরে যে রক্ত বইছে তার সম্মান আমাদের দিতে হবে। ও যে রাজবাড়ি। না, ও আমার সন্তান, আমার সন্তান। তোর মুখ থেকে যেন কোনো দিন আর এই কথা না শুনি। কতদিন কতদিন এই সত্যিটা লুকিয়ে রাখবে দিদি? কতদিন? যতদিন সম্ভব ততদিন ও আমার সন্তান, আমার আমার কারণ নয়, কারণ নয়। ও চলে গেলে আমি বাঁচবো কি করে মহাদেব? মহাদেব বল না, ও চলে গেলে আমি বাঁচবো কি করে? ওকে ঘিরেই যে আমি বাঁচার স্বপ্ন দেখি রে। ও চলে গেলে না আমি নিঃস্ব হয়ে যাব মহাদেব, আমি যে নিঃস্ব হয়ে যাব। দিদি কেঁদো না দিদি, কেঁদো না। এবার তো আমারও কান্না পেয়ে যাচ্ছে। কেন রে, এ তোর আবার কি হলো? যাত্রাপালা প্রধান দুটি চরিত্রের জন্য তো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা, এখন কি হবে? চিন্তা করিস না পুমা, একটু খুঁজে দেখ না, ঠিক পেয়ে যা। পুমা, তোরা কি যাত্রাপালা করছিস শুনি? শ্রী সত্যপ্রকাশ দত্তের গঙ্গাপুত্র ভীষ্ম। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। দিদি তোমার মনে পড়ে ওই ওই নট্য কোম্পানির বিখ্যাত যাত্রাপালা আমরা কতবার দেখেছি। আর গঙ্গার সংলাপ তো তোমার একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল। মনে আবার থাকবি না? কি ভালো ছিল সেই দিনগুলো, বল মহাদেব? পেয়ে গেছি বাবা, আমি পেয়ে গেছি। কি পেলি? বাকি দুটি চরিত্রের মধ্যে একটা চরিত্র আমি পেয়ে গেছি। পিসি হবে দেবী গঙ্গা। হ্যাঁ পিসি, হ্যাঁ হ্যাঁ, না বলো না। না না, পাগল নাকি? এই যাত্রাপালার মতো শক্ত অভিনয় আমার দ্বারা হবে না। পিসি প্লিজ, পিসি তুমি ছাড়া এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। করো না দিদি, করো, একবার চেষ্টা করে দেখো। এ মেয়েটা এত করে বলছে। তুই মেয়ের দলে তাহলে তাল দিচ্ছিস, বাবা বাবা। কিন্তু কি এই অপশন, অভিনয় করতে না পারলে কিন্তু পরে দোষ দিতে পারবি না। হ্যাঁ বাবা বলছিলাম কি, দাদা ভাই এখন কোথায়? যাক, এতদিনে কেউ তো আমার খোঁজ নেবার সময় পেলো। দেবা, তা মামা, মামা খোঁজ তো আমার কেউ এমনি নেয় না, প্রয়োজন হলেই দাদা ভাইয়ের খোঁজ পড়ে। তা কি প্রয়োজন বলে ফেলুন। বল অপমা, কি প্রয়োজন তোর? এই, 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 এদিকে আয়, 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 এদিকে, এদিকে, এদিকে আয়। কি প্রয়োজন বলবি? বলবি তোর কি প্রয়োজন, নাহলে আমি চললাম, যা। না, এবারে মনসা পুজো উপলক্ষে যে যাত্রাপালাটি হবে তাতে তোকে ভীষ্মের চরিত্রে অভিনয় করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। আমি অভিনয় করবো, হ্যাঁ তাও আবার ভীষ্মের চরিত্রে? হ্যাঁ। দারুণ ব্যাপার, বল। বাট! এই তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, আমি অভিনয় করবো? আমি প্লিজ দাদা ভাই প্লিজ, পিসিও করবে, নাহলে যে যাত্রাপালাটি বন্ধ হয়ে যাবে। মানে কি বলছে? তুমি বলো না, তুমি বললে দাদা ভাই নিশ্চয়ই শুনবে। না না, দেবা এই পালায় অভিনয় করবে না। পিসি অপমান। আমার কথাই শেষ কথা, তোমরা অন্য কাউকে খোঁজো, যাও। তুই যা, আমি দেখছি। বোন, শোন বোন, বোন যাস না, বোন, বোন। মা, মা তুমি কি এভাবে বললে কেন? বোনটা কত কষ্ট পেলো বলো তো। দেবা। মামা, মামা এই বিষয়ে তুমি আমাকে কিছু বলতে শোনা। কোনো কারণের জন্য আমি আমার বোনের কোনো কষ্ট সহ্য করতে পারবো না। আচ্ছা মা, তোমার কি হয়েছে বলো তো? কেন তুমি দিন দিন এরকম ব্যবহার করছো? দেবা, মাকে ভুল বুঝিস না। না মামা, আমি মাকে ভুল বুঝি না। মাকে ভুল বুঝলে আমার জীবন অস্তিত্বটাই যে শূন্য হয়ে যাবে। আসলে আসলে মা ভালো না থাকলে যে আমি ভালো থাকতে পারি না মামা। তোমাদের ভালো না রাখতে পারলে আমি কি করে শান্তি পাই বলো তো? তোমরাই তো আমার জীবনের সব মামা। আমরা তো জানি রে বাপ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যা, খেটে খুটে এসছিস, হাত পা ধুয়ে কিছু খেয়ে নে। যা 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 যা। মরে যাই, মরে যাই। তা তোমার এই আদরের ভাগ্নেকে এখন কে খেতে দেবে শুনি? বাড়িতে কি 10 টাকার লোক রেখেছ? ভারী তো দুটো দিন অটো চালাচ্ছে, তাতেই একেবারে ঘেমে স্নান। গৌরী, কি বলছো সব? তুমি চুপ করো, আজ তোমার এই অবস্থার জন্য তো এই দায়ী। তবে আমিও তোমায় বলে দিচ্ছি, আমি কিন্তু এবারের কাজে ছি নই যে সবসময় সকলের ফরমাস খেটে যাবে। এবার থেকে নিজেদেরটা নিজেদেরই করে নিতে হবে। মরে যাই, মরে যাই। মামি, এই
বাড়িতে কিন্তু কেউ তোমাকে কাজের লোক হিসেবে দেখে না। তাছাড়া সকাল থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমার ওই বৃদ্ধা মাই কিন্তু এই বাড়ির সব কাজ করে। না না না, তাই বলে সেও নিজেকে এই বাড়ির কাজের লোক হিসেবে দেখে না। কারণ নিজের মানুষদের জন্য করা কাজটা ভালোবাসার হয়, কর্তব্যের হয়, আর আমার মা আমাকে সেটাই শিখিয়েছে। মরে যায় লেকচার দিতে দেখি কেউই ছাড়ে না। ওকে তোমায় খেতে দিতে হবে না গৌরী, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ তাই দাও, আর খাবার খাওয়া হয়ে গেলে বাসনগুলো যেন মাজা হয়। মরে যায় গৌরী! ছাড়ো না মামা, মামির সব কথা আমাদের গায়ে হয়ে গেছে। উনি তুমি চিন্তা করো না, শুধু শুধু মায়ের জন্যই কষ্ট হয় জানো। কারণ কারণ আমি এতটাই একটা অপদার্থ সন্তান যে নিজের মাকে একটু সুখ দিতে পারলাম না। ওকে বলে দে মহাদেব, আমার জীবনের উপস্থিতি আমার একমাত্র সুখ, এর চেয়ে বেশি কিছু আর আমি আশা করি না। আমি খাবার নিয়ে আসছি। মা, আমার খিদে নেই মা, তুমি বরং ওই খাবারটা আমাকে একটা বাক্স করে দেবে, আমি একটু নিয়ে যাব। কেন খিদে নেই কেন? আর কার জন্য খাবার নিয়ে যাবি? এক অভুক্ত মানুষের জন্য, সে যে বহু বছর ধরে খিদের জ্বালায় বড় কষ্ট পাচ্ছে মা গো। কার কথা বলছিস তুই? কে সে? আমি না তার নাম জানি না, তবে তাকে না আমি দেখেছি। খাঁচায় বন্দি এক মানুষ, যার সারা শরীর কঠিন শৃঙ্খলে আবদ্ধ। তাকে দেখার পর থেকে আমার মনটা কেমন জানি উথাল পাতাল করতে লাগলো। আমি আমার মনকে প্রশ্ন করলাম, কেন হচ্ছে আমার এরকম? কিন্তু কোনো উত্তর এলো না। তাকে দেখার পর থেকে আমার মনটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে মা। আমি যে চোখ বন্ধ করলেই তার আর্তনাদের আওয়াজ শুনতে পাই। সে যে আমায় চিৎকার করে ডাকে আর বলে, দেবব্রত, দেবব্রত তুমি আসবে তো? দেবব্রত, আমি যে তোমার আসার অপেক্ষায় বসে আছি। ও দেবব্রত, তুমি আসবে তো? দেবব্রত, মানুষটা যে বড় কষ্টে রয়েছে মাগো, বড় কষ্টে রয়েছে। কোথায় দেখেছিস তাকে? চুপ করে আছিস কেন? বল, কোথায় দেখেছিস তাকে? রাজবাড়িতে। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? মা চলে যাচ্ছ কেন? মা চলে যাচ্ছ কেন? মা শুনে যাও, মা। মামা, মায়ের কি হলো? মা এভাবে চলে গেল কেন? সত্য দর্শন সব মানুষের কাছে সবসময় সুখকর হয় না রে বাপ। প্রকৃতিটাকে এড়ানো সম্ভব নয়, সময় কাটানো কোনো মানুষের পক্ষে সম্ভব। মামা তুমি সব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর বোঝার সময় হলে তুই ঠিক বুঝতে পারবি। তোর কাছে একটাই কথা, তুই যেন তোর মাকে বলবি। মামা আমার কথা শুনো, মাকে মামা আমার কথাটা শোনো। মামা মাকে বলে বুঝি। মামা যেও না। মামা শুনে যাও। মামা কি বলে গেল? কি বলে গেল মামা? কোন সময় কোন সত্য দর্শনের কথা বলে গেল মামা? এই কোন সত্য দর্শন? তাড়াতাড়ি কর। কে সালা কখন আবার দেখে নেবে তার নেই ঠিক। আজ রাত্রের মধ্যেই আমাকে লাল চন্দনের কাঠগুলোকে এই জঙ্গল থেকে পাচার করাতেই হবে। আমার নাম সালা বটুকনাথ বদ্দি। কি সর্দি! কেমন প্ল্যান করে মালগুলোকে পিস পিস করে কেটে একেবারে বক্সের ভেতরে চালান করে দিয়েছি। দেখে যা ষোলখরের বাপেরও ক্ষমতা নেই যে বুঝতে পারবে। এবার তাড়াতাড়ি কর দেখি। বুঝবে নয় বটুকনাথ বাবু, সে বুঝে গেছে।
প্রাকৃতিক সম্পদকে যারা নিজেদের স্বার্থে ধ্বংস করে তাদের চোম, লাভের আশায় যারা নির্বাকদের প্রাণ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে তাদের চোম, যাদের অমানবিকতার কারণে নিরীহ মানুষদের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় তাদের চোম দেবা। আমি দেবা, এক ভিখারি মাইস, ভিখারি সম্রাট। আর আমার সাম্রাজ্য থাকা গাছদের প্রাণ আপনারা নিয়ে নেবেন, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি দোষ করেছে গাছেরা। হ্যাঁ, আমাদের আশ্রয় দেয় এটা দোষ, আমাদের অক্সিজেন দেয় এটা দোষ, গ্রামকে গ্রাম বন্যার হাত থেকে বাঁচায় এটা দোষ, প্রবল ঝড়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আমাদের ধ্বংসের হাত থেকে মুক্তি দেয় এটা দোষ। দোষ গুণের কথা বলছো তুমি? আমি একজন ব্যবসায়ী আর গাছ কাটাই আমার ধর্ম। ধর্ম নয় বলুন অধর্ম। আর আমি থাকতে এই অধর্ম আপনাকে কিছুতেই করতে দেবো না। আমি বেঁচে থাকতে এই বামুন পাড়ার গাছেদের কোনো ক্ষতি আপনাকে করতে দেবো না। সামান্য ভিখারি হয়ে তুই আমার কাজে বাধা দিবি? এই বটুকনাথের কাজে? ভিখারি নয় বটুকনাথ, বলুন ভিখারি সম্রাট। এই, কোথায় তোরা? মার শালাকে! আমার মস্ত বড় ভুলে গেছে। তুমি আমাকে বেরোনো দেবা? আমাকে তুমি বেরো না। আপনাদের মতো মানুষের যখন কাজ কাটে তখন গাছেরা এইভাবে আর্তনাদ করে তাদের প্রাণ ভিক্ষা চায় আর বলে আমাদের মেরো না, বাঁচতে দাও, বাঁচতে দাও আমাদের হাত। আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা গ্রামে এক একটা করে অতন্ত প্রহরীর মতো ভিখারি সম্রাটের জন্ম হোক, যারা চিৎকার করে বলবে সাবধান, সাবধান স্বার্থলোভী অমানবিক মানুষের দল, তোমরা সাবধান। যে কুঠারে তোমরা কাছেদের আর্তনাদ লিখেছ সেই কুঠারেই লেখা হবে তোমাদের সর্বনাশ, তোমাদের সর্বনাশ। সর্বনাশ হয়ে গেছে বৈরবী মা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে প্রদীপ? কত করে বললাম ওই বামুন পাড়ার কাছের দিকে হাত না বাড়াতে, কিন্তু কে শুনে কার কথা? রাতের অন্ধকারে চন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছেন ওই বটকনাথ বাবা। ধরা পড়ে গেছে? কার হাতে ধরা পড়ে গেছে? কার হাতে? ওই বামুন পাড়ার কাছের রক্ষক দেবার হাতে। দেবা দেবা দেবা, ওই একটা নাম আমাদের সমস্ত কাজের উপরে ভারী পড়ে যাচ্ছে প্রদীপ। না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, তার আগে ভবিষ্যতে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে আমাদের। ঠিক বলেছেন ভৈরবী মা, ঠিক বলেছেন। যেভাবেই হোক ওই শালা দেবাকে এবার আমাদের জালে আটকাতেই হবে। বটুকনাথ বাবু কোথায়? না, মরে বেঁচে আছি মা। বলতে পারেন একেবারে সাক্ষাৎ যমরাজের হাত থেকে আমি আজকে ফিরে এসেছি মা। যদিও আমার নাম বটুকনাথ বদ্দি। বাবা পুরো মাখন, কি সত্যি একেবারে পায়ে ধরে গোটা ব্যাপারটাকে ম্যানেজ করে ফিরে এসেছি মা। বটুকনাথ বাবু, আমাদের শত্রুর পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে এখন দাঁত বের করে হাসছেন। এই রাজবাড়ির মানুষ আমাকে ধুলোয় মিশে দিতে আপনার এতটুকু লজ্জা করলো না? মা, কথাতেই যে আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কিন্তু যখন মৃত্যু ভয় যখন স্বয়ং চোখের সামনে এসে দাঁড়ায় না মা, তখন সমস্ত শরীরের মধ্যে দিয়ে কেমন যেন একটা শীতল প্রবাহ খেলে যায়। গায়ের সমস্ত লোমগুলো কেমন যেন খাড়া 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 হয়ে ওঠে। পেটের ভেতর গুড়গুড় ভুটভাট এরকম নানান ধরনের শব্দ স্পষ্ট শুনতে পাওয়া যায় মা। তা সারাদিন ধরে ওই গোটা পটা ঠ্যাঙ্কি বলে পেটের ভেতর গুড়গুড় ভুটভাট করে শব্দ হবে না তো কি? পেটের ভেতর খোল করতাল বাজবে নাকি? হরি বল হরি বল হরি বল হরি বল।
হচ্ছেটা কি এসব? এখন কি এইসব নিয়ে আলোচনা করার সময় নাকি? ওই দেবাকে ঠেকাতে গেলে এবার আমাদের আসল কলিঙ্গকে জাগাতে হবে প্রদীপ। কি আপনি কি বলছেন ভৈরবী মা? আবার হচ্ছে লীলা, সে যে ভয়ঙ্কর। জয় মা কালিকা। উনি কে? আমার জন্মদাতা বাবা। পাগল হয়ে গেছে, সম্পূর্ণ পাগল হয়ে গেছে, তাই তো বেঁধে রেখেছি, বড় বড় শিকল দিয়ে বেঁধে রেখেছি। আমার কথার খেলাপ করলে তার জীবনে দুটো রাস্তা খোলা থাকে বটুকনাথ বাবু, এক পাগলা গরদ, তুই চম্পুরি। জয় মা কালিকা। কেমন আছো শান্তনু? চুপ করে থেকো না বাবা, বলো কেমন আছো, বলো 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 বলো। ভালো ভালো ভালো। হ্যাঁ বাবা, ভালো তো তোমায় থাকতেই হবে, তুমি না ভালো থাকলে আমি কি করে ভালো থাকি বলো তো বাবা। আমাকে আমাকে একটু জল দিতে পারো? বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো। দেবো তো, জল দেবো, ফল দেবো, ভালো খেতেও দেবো। দেবে? তুমি আমায় দেবে? দেবো তো, কিন্তু তার আগে না একটা ছোট্ট কাজ করে দিতে হবে বাবা। হ্যাঁ বাবা, 30 বছর হয়ে গেল আমি আমার প্রাপ্য অধিকারটা বুঝে পেলাম না বাবা। রাজত্ব পেয়েছি, সিংহাসন পেয়েছি, কিন্তু সত্যিকারের অধিকার তো তুমি আমায় দাওনি বাবা। তাই গ্রামের কিছু মানুষ এখন এই কলিঙ্গ রায় বর্মনে চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস করে, আর সেটা আমি মেনে নিই কি করে বলো তো বাবা। বাবা, আমি তো তোমার একমাত্র সন্তান বাবা। একটা কাজ করো, কোথায় গেল? এই যে কাগজটা আছে না, এই যে কাগজটা আছে, এখানে 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 ছোট করে একটা সই করে দাও তো বাবা। বলছি সবটা আমি বুঝে নেবো, দাও না বাবা, সইটা করে দাও না। না, আমি সই করব না। তাহলে কিন্তু আবার বেঁধে রাখবো, না পাবে জল, না পাবে খাবার। বাবা গো, তোমাকে কষ্টে রাখতে না আমার বড় কষ্ট হয় বাবা, বড় কষ্ট হয়। দাও না বাবা, সইটা করে দাও না, দাও 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 দাও, সইটা করে দাও না, দাও 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 না, না, দাও। আমি সই করব না, আমি সই করব না, আমি সই করব। বললাম তো আমি সই করব না। সই করবে না না, সই করবে না না, সই করবে না না। কলিঙ্গ আমার কথা শোন, ওনাকে ছেড়ে দে, মরে যাবে যে। মরে যাক, যাক মরে, এরকম কুলাঙ্গার বাপের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার কথার খেলাপ করলে আমার মাথায় রক্ত উঠে যায়। 30 বছর ধরে অপেক্ষা করছি আমি, আর কত অপেক্ষা করতে হবে আমায়, আর কত। কলিঙ্গ কি করছিস? কি কেন আমার পাগলামো করছিস? অম্বালিকা শুধু দেখে গেলে কি হবে বুঝতে পারছিস? প্রদীপ, ওনাকে এখান থেকে নিয়ে যাও। মা, আমি অম্বালিকার জন্যই এত তাড়াহুড়ো করছি মা। ও যদি জানতে পারে এই সম্পত্তি এখনো আমার নামে হয়নি, তাহলে তাহলে ও যে আমায় বিয়ে করবে না মা, আমায় বিয়ে করবে আরে না। কেন এত ভাবছিস? অম্বালিকার মতো মেয়েরা এসব কিছু দেখে না। তুই শুধু তোর আসল রূপটাকে আড়াল করার চেষ্টা কর, আর বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। বটুকনাথ বাবু, কি বলুন ভৈরবী মা? অম্বালিকা কোথায়? আগে সে সকালবেলা বেরিয়েছিল বলে তো জানি, কিন্তু এখনো তো রাজবাড়িতে ফিরলো না। কোথায় গেছে ও? আপনাকে বলেছিলাম না আমার অনুমতি ছাড়াও যেন বাড়ির বাইরে না যায়। আপনার সাহস কি করে হলো ওকে একা ছাড়ার? আসলে ও সকালবেলা আমাদের কাউকে কোনো কিছু না বলে হঠাৎ আমার গাড়ি বটুকনাথ বাবু, যে মেয়ের দিকে আমার একবার চোখ পড়ে না তাকে আমি নিজের না করে ছাড়ি না। আপনার ভাগ্নের তো ভাগ্য অনেক ভালো। যে ওকে ধর্ষণ না করে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছি। আর আপনি ততদিনে ভালো করে জেনে গেছেন আমি যাকে চাই তাকে আমি হাসিল কলিঙ্গ, করে আমার কথা শোন, ওনাকে ছেড়ে দে। দুঃখিত বটুকনাথ বাবু, আন্তরিকভাবে দুঃখিত। আপনার আপনার লাগেনি তো? লাগেনি, বলছিলাম যে
কোথায় গেছে আপনার ভাগ্নি? কেন তা জেনে আপনি কি করবেন? এবার থেকে তো যা কিছু করার আমাকেই করতে হবে অম্বালিকা। কেন আপনার মামা আপনাকে কিছু বলেনি বুঝি? কই না তো। আসলে আমি বারবার বলবার চেষ্টা করছিলাম, বিশেষ করুন কলিঙ্গ বাবু, তখন আমার হাতে একদম সময় ছিল না। আরে বলেনি, বলতে কতক্ষণ। শোনো মা, এই রাজবাড়ির একটা নিয়ম আছে, এই রাজবাড়ির মেয়েরা বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। কিন্তু আমি তো এই বাড়ির মেয়ে নই। বউ, কিছু বললেন কলিঙ্গ বাবু? এই না মানে বলছিলাম কেউ কেউ ওনাকে এবারে কোনো নিয়ম শেখাতে যাবে না, ওনার যেটা ইচ্ছা হবে সেটাই করবে। একটা অনুরোধ করব, মানে আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? কেন হঠাৎ এমন প্রশ্ন করছেন? আর তুমি ডাকটা কি সকলের জন্য হয়? ওই শালা দেবাকে তুমি করে ডাকা হয় কেন? না মানে আগের দিন ডাকছিলেন কিনা শুনছিলাম, যতই হোক ও তো আমাদের শত্রু, তাই না? কে শত্রু আর কে মিত্র সেটা বোঝার ক্ষমতা আমার আছে কলিঙ্গ বাবু। আশা করি এই বিষয়ে আমায় অন্যের কথা শুনে চলতে হবে না। কে অন্য আমি কলিকা আমার কথা শোন বাবু, মাথা ঠান্ডা কর। না তুই অন্য সবার কথা শোন। অম্বালিকা, তুমি আমায় অন্য করে বলতে পারো? অম্বালিকা, তুমি কি বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না আমি তোমার কাছ থেকে কি চাই? তুমি কি বুঝতে পারছো না আমি তোমায় ভালোবাসি? অম্বালিকা, তুমি কেন বারবার আমাকে অন্য বলছো? আমি যে অন্য নই, আমি যে তোমার কলিগা। আপনি একটা বন্য পশু, চেয়ে আদম। কি ভেবেছিলাম আপনাকে আমি, আর আপনি আজ বটুকনাথ বাবু, যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। জয় মা কালিকা। আমি কালই এই গ্রাম থেকে চলে যাব। তোমার থাকার হলে থাকো। কোথাও যাবে না তুমি অম্বালিকা, কোথাও যাবে না। ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার জন্য। তুমি চলে গেলে আমার কি হবে? তোমায় আমি সম্রাজ্ঞী বানাবো, এই হস্তিনাপুর গ্রামের সম্রাজ্ঞী। তোমায় আমি ভালোবাসি অম্বালিকা, তাই তো তোমার ভালোবাসার চিহ্ন হিসেবে তোমার এই হাতের স্পর্শ আমার গলে এঁকে নিলাম। বলো তুমি আমায় ভালোবাসো, বলো না। না না না, আমি তোকে ভালোবাসি না শয়তান। কোনো মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতাই তোর নেই। তাই শুনে রাখ, আমি দেবাকে নিজের মন দিয়ে এসেছি। দেবাকে, হ্যাঁ, আমি চিৎকার করে বলতে পারি, আমি দেবাকে ভালোবাসি। দেবাকে কলিঙ্গ বাবা, পটুকনাথের বাচ্চা, শুনে রাখ, যতদিন আমাদের বিয়ে হচ্ছে ততদিন এই চিড়িয়া এখানে বন্দিনী হয়ে থাকবে। একবার যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিস তাহলে আপনি কোনো চিন্তা করবেন না কলিঙ্গ বাবু, আপনি যা চাইছেন তাই হবে। জেনে রেখো অম্বালিকা, কলিরঙ্গ আমি কলিঙ্গ রায় বর্মন, হস্তিনাপুর গ্রামের একমাত্র রাক্ষস রাজ আমি। মামা। যদি নিজের ভালো আর আমার ভালো চাস তাহলে এই কলিঙ্গ আজ তোকে যেটা বলে গেল মেনে নিস। মামা তুমি? আমি ওই দেবার নাম আমি যেন তোর মুখে আর কোনোদিনও না শুনতে পারি। বাবা শোনো, বাবা শোনো, এই তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঈশ্বর? ওই শয়তানটা যে আমার জীবনটাকে শেষ করে দেবে। কে বাঁচাবে আমায় ঈশ্বর? এই নরক থেকে আমায় কে বাঁচাবে? কে? দেবা, তুমি কোথায় তুমি? দেবা তুমি কোথায়? এই তো এসেছি তোমারি কাছেতে,
পারিনি আমি পিছুটা এড়াতে কোনোদিন এভাবে ডাকুনি আমাকে। দেবা, কোথায় আবার তোমাদের ওই যাত্রাপালা হচ্ছে না? ওখানে আমায় বলেছে যাত্রাপালার আগে নাকি আমায় নাচ গান করতে হবে। এখন কি করি বলো তো? মা তাই নাকি? এটা খুব ভালো কথা উপমা। তা নাচ গান করবি? কোন নাচ গানটা করি বলো তো? সেইটা সেদিন দেখলাম মোবাইল দেখে খুব নাচ করছিলি, গান গাইছিলি। ওই গানটা গানা উপমা, গানা। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনের মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনের মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধ ভাঙায় খেলাতে, মন হারানো খুশিতে, মনটাই আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি বলছো পিসি? সত্যি সত্যি সত্যি। আসতে পারি? কে? আপনি নিশ্চয় দেবার মা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দেবার মা। তা তুমি কে গো মা? পিসি, ও অম্বালিকা দি, যাকে দাদা ভাই কাদায় ফেলে দিয়েছিল। তাই বুঝি? দেখো কি কাণ্ড। ওমা, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে কি জানো, আমার ছেলের না মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে। না মাসিমা, দোষ তোর নয়, দোষ আমার ছিল। আর তার জন্য আমি মামা বাবুর কাছে ক্ষমাও চাইতে এসেছিলাম, কিন্তু দাদা ভাই কবেই বিদায় করে দিয়েছে। দেখেছো ছেলের কাণ্ড? আজকে আসুক তোর দাদা ভাই, আমি কিন্তু খুব করে বকে দেবো। হ্যাঁ, মামা বাবু এখন কেমন আছেন? ঠাকুরের কৃপায় ভালো আছি মা। তা তুমি এখন এখানে কোনো দরকার ছিল? আসলে আমি ওই রাজবাড়ি ছেড়ে চলে এসেছি। মানে রাজবাড়ি ছেড়ে চলে এসছো কেন? আমার মামা জোর করে ওই শয়তান কলিঙ্গের সাথে আমার বিয়ে দিতে চাইছে। তাই কিছুদিনের জন্য আমায় একটু আশ্রয় দেবেন মাসিমা। তো রাজবাড়ির লোকেরা যদি এখানে আসে তাহলে? তুমি কোনো চিন্তা করো না অম্বালিকা দি, আমার দাদা ভাই যখন আছে তখন তোমাকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে না। তুমি এখানে দাঁড়াও, আমি এখনই দাদা ভাইকে ডেকে নিয়ে আসছি। পিসি, আমি আসছি। এই অপমা, এই শুনলো না চলে গেল। তুমি কিন্তু এভাবে পালিয়ে এসে একদম ঠিক করোনি।
হাজারো মামা তোমার নিজের লোক। নিজের লোক হলে সামান্য স্বার্থে আমার জীবন নিয়ে সওদা উনি করতেন না। তা এখন কি করবে ভাবছো? চারিদিকে ওদের লোক ছড়িয়ে রয়েছে, পালিয়ে যে স্টেশন পর্যন্ত যাব তারও কোনো উপায় নেই। তাই কিছুদিনের জন্য ঠাই আমায় দেবেন মাসিমা? মরে যাই। এ আবার কোন আপদ এসে জুড়লো এ বাড়িতে যে ঠাই চাইছে? শোনাবে, এ বাড়িতে কোনো ভাড়া দেওয়া হয় না, তুমি এখন এসো। ও গৌরী, বড্ড অসহায় মেয়েটা আমাদের কাছে এসছে, ওকে তাড়িয়ে দিও না, কটা দিনের তো ব্যাপার। দুজনকে ঠাই দিয়েই তো প্রাণ আমার মরে যায়। তারপরে আবার একজন, এই বে বললাম না এখানে থাকা যাবে না, বেরিয়ে যাও বলছি। উনি কোথাও যাবে না মামি। মা যখন চেয়েছে তখন উনি এখানেই থাকবেন। মরে যাই। তুই কি ভুলে গেছিস এই বাড়িটা আমার, এখানে আমি যা চাইবো তাই হবে? তুমি ভুল করছো মামি, এটা আমার মামার বাড়ি। আর নিজের বাপের বাড়িতে আমার মায়ের অধিকার তোমার থেকে অনেকটা বেশি। না, অধিকারের প্রসঙ্গে এতদিন কোনো কথা বলিনি ঠিকই, তবে আজ বলতে বাধ্য হলাম যে আমার মা যখন চেয়েছে যে উনি এই বাড়িতেই থাকবেন, তখন উনি এই বাড়িতেই থাকবেন। আমিও দেখি ওনাকে এই বাড়ি থেকে কে বের করতে পারে। কি এত বড় কথা? বেশ, আজ আসুক তোর বাবা। অধিকারের প্রশ্ন যখন উঠলই তখন আমিও এর হেস্ত করেই ছাড়বো। মরে যাই। এই দেবা, এটা কি করলি? এটা এতদিন আমার করা উচিত ছিল, সেটাই আমি করেছি মা। তাহলে তুমি আমায় ক্ষমা করলে দেবা? না, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। আমার মা বলে যে বাড়িতে আসা অতিথিরা নারায়ণ হয়, আর যারা যে পরে আশ্রয় চায় না তাদের আশ্রয় দেওয়াটাই নৈতিক ধর্ম হওয়া উচিত। তাই সেই ধর্ম পালনে এই কাজ করতে আমি বাধ্য হলাম। এবার অমন করে বললি না বাবা। শোন, ভুল করে যে স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, আর ক্ষমার চেয়ে বড় ধর্ম কিচ্ছু নেই। কিন্তু আমি যে আপনাদেরকে কোনোভাবে ক্ষমা করতে পারবো না। আমার ভাগ্নিকে এখানে ফুসলিয়ে নিয়ে আসা, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি কিডন্যাপিং এর কেস করব। তুমি ভুল করছো মামা, ওনারা এই কাজ করেননি, আর তা তুমিও ভালো করে জানো। জানি আমি অনেক কিছুই, তবে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে বন্ধ দরজাটা খুললো কে, আর তুই বা এখানে কি করে পালিয়ে এলি? তা জেনে আপনার কি হবে? আপনি এই বাড়িতে কি করতে এসেছেন সেটাই আগে বলুন। করতে আবার আমার ভাগ্নিকে এই বাড়ি থেকে নিয়ে যেতে? হাই চল বলছি, চল। আপনি ভুল করছেন। ও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তাই ওর ইচ্ছার বিরুদ্ধে আপনি ওকে জোর করতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা আমি এক্ষুনি আপনাদেরকে টের পাইয়ে দেবো। হাই কোথায় তোরা? ওকে টানতে রাজবাড়িতে নিয়ে চল। ও দেবা, ওরা না মামার জন্য খাবার বানাচ্ছে, খাবি আয়। চলো। তার মানে আপনি কি আমাকে পাত্তা দিচ্ছেন না? না, কারণ আমি যেটা বলবো আমার ছেলেই দেবা ঠিক সেই কাজটাই করবে। এটা আমার দেবা শিক্ষার প্রতি বিশ্বাস। তাহলে আপনি একটা কথা কান খুলে শুনে রেখে দিন, আমার নাম বটুকনাথ বদ্দি। বাবা কি সর্দি! আমিও আমার ভাগ্নিকে না নিয়ে এই বাড়ি থেকে বেরোবো না। এই কোথায় তোরা? ধর ওকে। এই শালা মরকটের দল, এই কোথায় যাচ্ছিস? সেখানে দাঁড়িয়ে যা বলছি। আমাকে সঙ্গে করে নিয়ে চল, নইলে কিন্তু সব কটা ক্যামেরা ওলা আউট হয়ে মারবি। এই আমি অভিশাপ দিচ্ছি। ওরা যেদিকে যাচ্ছে আপনিও সেই পথ অনুসরণ করুন বড়ুক বাবু। তাহলে এতক্ষণ ধরে ম্যাডামের মামা বলে যে সম্মান আপনার রক্ষা করেছি, সেই সম্মান কিন্তু আর রক্ষা করতে পারবো না। আপনি আসুন। ও আচ্ছা, এই কথা। তাহলে আমিও একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রেখে দাও। ওই কলিঙ্গ কিন্তু তোমাদেরকে ছাড়বে না, এই আমি বলে গেলাম। এরপরেও বলবে যে তুমি আমায় ক্ষমা করনি? আচ্ছা, একই কথা কতবার বলবেন বলুন তো? এই আপনাদের মতো মেয়েদের নাই একই স্বভাব, জানেন তো? একই কথা বলেই যাবেন। আচ্ছা, আপনারা একটু ক্লান্ত বোধ করেন না? আমাদের মতো মেয়েরা মানে? আমাদের মতো আর কোন মেয়েকে তুমি চেনো?
এই পৃথিবীতে আপনার মতো কি আর একটাও মেয়ে নেই নাকি? আশ্চর্য। হ্যাঁ, তাদের সাথে তোমার কি সম্পর্ক? নেকা নেকা কথা বলবেন না। আমি কি সকলের সাথে সম্পর্ক করে বেড়াতে যাবো? কি আমি নেকা? হ্যাঁ, নেকা নেকা নেকা। ওই বড়লোক ঘরের পরীরা না একটু নেকাই হয়, আর তা সবাই জানে। তুমি তো দেখছি মেয়েদের সম্পর্কে সব জানো। তা না জানার কি আছে? আচ্ছা, আপনি কিরকম খেনোর খেনোর করে প্রশ্ন করেছেন? প্রশ্ন করতে আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। না বুঝলে প্রশ্ন করতে হয় না বুঝি? না, হয় না। আমার সম্বন্ধে এত কিছু জানার আপনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটু ভালো করে কথা বলতে পারো না? সব সময় ঝগড়ুটোদের মতো কথা বলো। একটু তো ভালো করে কথা বলা যায় নাকি? কি করো, আমার তো ওটাই স্বভাব। এখন কি আপনার জন্য আমার স্বভাব পরিবর্তন করতে হবে নাকি? যদি বলি হ্যাঁ। পারলাম না। বাপ, এ তো প্রশ্ন করেই যাচ্ছে, প্রশ্ন করেই চলেছে। এই এই এই, চলুন চলুন তো, চলুন তো আপনাকে আপনার মামার কাছে দিয়ে আসি। চলুন 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 চলুন। মাসিমা, মাসিমা, মাসিমা দেখুন। এই, চুপ 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 চুপ। এই মাসিমাকে ডাকার কি আছে? মাসিমাকে ডাকার কি আছে? কারণ আমি বুঝে গেছি এই শক্ত পাঁচিলটাকে কে টলাতে পারে। আপনাকে এত বুঝতে হবে না, জানে গিয়ে খেয়ে নিন। তুমিও চলো। আপনি আমার হাত ধরেছেন কেন? কেন? তোমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে যে হাত ধরবো না? এই যে শুনুন, আপনাদের সব শহরের শিক্ষা না, গ্রামে চলে না। এখানে কোনো নারী কোনো অন্য পুরুষের হাত ধরে না। অন্য তো নয়, আমি তো আমার নিজের পুরুষের হাত ধরেছি। মানে? এই না না না, আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব নয়। কি ভাবছি আমি? ওই তো ওইটা। কি ওইটা? আর কত পরিষ্কার করে বলবো কি ওইটা? ওই যে একাকী নিরালায় বসে একটি ছেলে একটি মেয়ের সাথে যেটা করি আমরা। কি করে গো? গোষ্ঠীর পিন্ডি আর কত পরিষ্কার করে বলবো কি করে? ওই ওই যাকে বলে কি এত করে তোতলাচ্ছে বলো তো? ভালোবাসা? হ্যাঁ, ওটাই 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 ওটাই। এটা বলতে হস্তিনাপুরের ভিখারি সম্রাট একেবারে ঘেমে নে এক হয়ে গেল। সত্যি সত্যি। এই যে শুনুন, আপনি যদি ভেবে থাকেন না যে আপনার সাথে আমি ওটা করবো, তাহলে আপনি ভুল করছেন। আপনাকে আপনাকে আমি ভালোবাসি না। জোর করে তোমার ভালোবাসা আমার চাই না দেবা। শুধু এইটুকু জেনে রেখো, এই অম্বা দেবব্রতকে আগেও তার মন দিয়েছিল আর এখনো দিয়ে ফেলেছে। কিন্তু দেবব্রত আর অম্বার মিলন যে কখনোই সম্ভব নয়। বেশ, তাহলে তাই হবে। এই যুগেও না হয় অম্বা আগের মতোই একা থেকে যাবে। তাই বলে দেবব্রতকে ভুল বুঝে কোনো অভিশাপ সে দেবে না। চলি। যে দেশে চেনা জানা মানুষ কোনো না, ইচ্ছে করে তোরে নিয়ে যা। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। হায় রে, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। হায় রে, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। পিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়াটারে কি করে বোঝা। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। হায় রে, ইচ্ছে করে তোরে নিয়ে যায়।
আমি না আমার ভাগ্নিকে এই রাজবাড়িতে ফিরিয়ে আনবার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন বটুকনাথ বাবু। আর আমার কাছে ব্যর্থ মানুষের যে কোনো স্থান নেই সেটা আপনার বোঝা উচিত ছিল। আমি ভেবেছিলাম বামুনপাড়ার সমেত আরো কিছুটা অংশ আমি আপনাকে দেবো, কিন্তু দেখছি না, একজন হেরে যাওয়া মানুষের সঙ্গে ব্যবসায়িক ডিল করাটা তো মূর্খামি হবে। সেটাই কলিঙ্গ কি করে করবে বলুন? জয় মা কালিকা। তোকে আমি আগেই বলেছিলাম কলিঙ্গ, ওই মেয়ের চোখে জ্বলন্ত আগুন তোকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। ধ্বংস আমি হব না। অম্বালিকা যদি আমার না হয় তাহলে গোটা গ্রামকে ধ্বংস করে দেবো আমি, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো মহাদেবা তার পরিবারকে। তার পরিকল্পনা যে অনেকদিন আগেই আমি শুরু করে দিয়েছি মা। তুই কি করতে চাইছিস বলতো? সর্ষের ভেতরে লুকিয়ে রাখা একটা ভূতকে দিয়ে সকলকে বশ করব। বটুকনাথ বাবু, আগে বলুন কলিঙ্গ বাবু। আপনি আমার আর অম্বালিকার বিয়ের আয়োজন করুন। কলিঙ্গ, আর তুমি নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দেবেন। কলিঙ্গ এবার থেকে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবে, নিজের হাতের রেখা নিজেই বদলাবে, ভুলে যেও না। কলিরঙ্গ আমি কলিঙ্গ, কলিঙ্গ রায় বর্মন, এই হস্তিনাপুর গ্রামের একমাত্র রাক্ষস রাজ আমি। তাহলে আজকের মতন আমি চলি কলিঙ্গ বাবু। যান, তবে দেখবেন বিয়ের আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়। যতই হোক এই হস্তিনাপুর গ্রামের একমাত্র রাক্ষস রাজের বিয়ে বলে কথা। না, মানে হবে তো সবকিছুই, কিন্তু একটা বিষয় নিয়ে না আমার প্রচন্ড চিন্তা হচ্ছে কলিঙ্গ বাবু। যদি কোনোভাবে দেবা এই রাজবাড়িতে এসে- বটুকনাথ বাবু, জ্যান্ত কবর কখনো কাউকে দিতে দেখেছেন? দেখবেন আমার পথের কাঁটা হতে শুধু দেবা কেন, আর যেই আসুক না কেন এই হস্তিনাপুর গ্রামের মাটিতে তাকে আমি জ্যান্ত কবর দেব। অম্বালিকার এই হস্তিনাপুর গ্রাম শুধু আমার, শুধুমাত্র আমার। বেশ, তাহলে বরং তাই হোক। আমি তাহলে আজকের মতন চলি কলিঙ্গ বাবু। আসি ভৈরবী মা। জয় মা, জয় মা, জয় মা। আমি একটা কথা বুঝতে পারছি না কলিঙ্গ, এত কিছুর পর তুই এতটা আত্মবিশ্বাসী হচ্ছিস কি করে? কেন জানি না, আমার মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল আছে। তা নাহলে আমার গণনা বারবার ভুল প্রমাণিত হয় কি করে? এমন কিছু একটা সত্যি আছে কলিঙ্গ, যেটা আমাদের কাছে অজানা থেকে গেছে। সেটা খুঁজে বার করার দায়িত্ব তোমার মা, আর বাদ বাকিটা সামলানোর দায়িত্ব আমার। আর আমার কাছে অনেকদিন আগেই আমি শুরু করে দিয়েছি। মানে? প্রধান সাহেব, ওনাকে নিয়ে আসুন। মহাদেব, মহাদেবকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার স্বার্থ সিদ্ধি ঘটাবো বলে মা। তারপর এবার কেমন আছেন মহাদেব বাবু? পাপের রাজ্যে মানুষ যেমন থাকে ঠিক তেমনি, কিন্তু আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আমি কি জানতে পারি? কেন এই জায়গাটা আপনার ভালো লাগছে না বুঝি? পুরনো সব স্মৃতিগুলো একে একে মনে পড়ে যাচ্ছে না বুঝি? সেই সব স্মৃতি মনে করে কি লাভ? সেই সব পুরনো স্মৃতিগুলো তোমার পাপের আগুনে পুরো ছাই হয়ে গেছে কলিঙ্গ। সব সোনালী স্মৃতিগুলোকে ফিরিয়ে আনা অসম্ভব। কিন্তু কলিঙ্গ বাবু যে আপনার স্মৃতি মন্থনের জন্যই আপনাকে এখানে ডেকে পাঠিয়েছেন মহাদেব বাবু। প্রধান সাহেব, কে কিসের জন্য কি করতে পারে সেটা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা দুটোই আমার আছে। কিন্তু সব অভিজ্ঞতা যে সব জায়গায় কাজ করে না। কি কলিঙ্গ বাবু, আমি ঠিক বললাম তো? আপনি যে কখনোই ভুল হতে পারেন না প্রধান সাহেব। যান যান, নিয়ে আসুন, নিয়ে আসুন। বেশ, আমি তাহলে নিয়ে আসার ব্যবস্থা করছি। কি নিয়ে আসার ব্যবস্থা করছিস কলিঙ্গ, আমাকে বল। রাজত্বের ভার যখন আমার হাতেই দিয়েছে তখন আমার উপর একটু ভরসা করেই দেখো না মা। দেখুন তো মহাদেব বাবু চিনতে পারেন কিনা? চলে আয়। আমি যাবো না। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ? রাজা বাবু, রাজা বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মহাদেব, আমি মহাদেব। মহাদেব? তুমি মহাদেব? হ্যাঁ, রাজা বাবু, আমি মহাদেব, আমি আপনার মহাদেব। তোমার মুখটা না আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে রাজা বাবু বলে ডাকছো কেন? হায় ঈশ্বর, এ কোন সত্যের মুখোমুখি তুমি আমাকে দাঁড় করালে ঈশ্বর? কেন দাঁড় করালে?
কেন কেন কেন? জয় মা কালিকা। আজ আমার মনে হচ্ছে তুই আমার যোগ্য বেটা করলি। কি শান্তনু, মহাদেবকে যেতে পারছো না? আরে ভালো করে মনে করে দেখো, ঠিক মনে পড়ে যাবে। না, আমি চিনতে পারছি না, আমি চিনতে পারছি না। কেন আপনারা জোর করছেন? রাজাবাবু, রাজাবাবু, আপনাকে কিচ্ছু মনে করতে হবে না। আপনাকে কিচ্ছু মনে করতে হবে না। তাই বললে কি হয় মহাদেব বাবু? বাবার কত কাছের লোক আপনি। ও বাবা, বাবা তোমার মহাদেব বাবুকে মনে পড়ছে না গো? মনে পড়ছে না, মনে পড়ছে না। কেন এমন করছো কলিঙ্গ? মানুষটা কষ্ট পাচ্ছে। যাতে করে তুই কষ্ট পাস রে মহাদেব। যে কষ্ট তোর এই দেবা দিয়েছে বা তার সুদে আসলে ফেরত নেওয়ার পালা। আমার কথা মতন কাজ না হলে তোদের এই রাজাবাবুকে আমি আরো কষ্ট দেব। সহ্য করতে পারিস তো সহ্য কর। মেরো না। বলুন আমার কথা মতন কাজ করবেন কিনা বলুন। চুপ করে থাকবেন না, বলুন বলুন আমার কথা মতন কাজ করবেন কিনা বলুন। করবো, আমি তোমার কথা মতো কাজ করব, দয়া করে। রাজাবাবুকে মারবেন না। জয় মা কালিকা। ওনাকে ছেড়ে দাও প্রদীপ। আমার হবু বউ আপনার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে বলতে পারেন। আমার থেকে পালিয়ে বাঁচবার জন্য ওখানে গেছে। সে কিন্তু আপনি তো ভালো করে জানেন আমি যাকে চাই তাকে আমার কথা শুনে আমার কাছেই থাকতে হয়, যেমন রেখেছি আপনাদের রাজা বাবুকে। কালকে বিকেলের মধ্যে অম্বালিকা যদি আমার কাছে না আসে তাহলে আজকে রাত্রিটাই আপনাদের প্রাণের রাজা বাবুর শেষ রাত হবে। না নয় হ্যাঁ। কলিঙ্গ যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। আমার কলিঙ্গকে আমি চিনি, তাই কোনো চালাকি না করে ও যেটা বলছে সেটাই করো। তা নাহলে শান্তনুর সাথে সাথে তোমাদেরও কিন্তু বিপদ হতে পারে। কেন কেন একটা অন্যের মেয়ের জন্য তুমি নিজের বিপদে এইভাবে ডেকে আনবে মহাদেব? তাকে কলিঙ্গ বাবু যা বলছেন তা মন দিয়ে করো, তাতেই তোমার মঙ্গল। অমঙ্গল, অমঙ্গল। এই রাক্ষসটা এই গ্রামের কারো মঙ্গল চায় না, সব শেষ করে দেবে, সব সব সব। এই জন্যই তো তোমায় এত ভালোবাসি বাবা। কি সুন্দর, কি সুন্দর তুমি আজ চিনতে পেরে আমার একেবারে চনটা মনটা। অম্বালিকা যদি আমার না হয় তাহলে সত্যি এই গ্রামের বুকে অমঙ্গল ডেকে আনবো আমি। অমঙ্গলের হাত থেকে কেউ নিস্তার পাবে না মহাদেব, কেউ। শুনেছি তোমার বাড়িতে একটা মেয়ে আছে না, সে নাকি কলেজে যায়। এমন হলো সে কলেজে গেল গেল কিন্তু আর ফিরলো না, ফিরলো না, ফিরলো না, ফিরলো না, ফিরলো না। জানতে পারলেন কোন এক জঙ্গলে ধর্ষিত হয়ে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে তাকে। না নয় হ্যাঁ। সমাজ যখন ওই মেয়েকে গ্রহণ করবে না, তাকে গ্রহণ করবো আমি। আগামী ভাদ্র অমাবস্যার কাল রাতে মায়ের কাছে তাকে বলি দেব, বলি। জয় মা কালিকা। চুপ করো তোমরা। আমি সহ্য করতে পারছি না। দয়া করো, দয়া করো, দয়া করো। এই পুরুষ অধর্মের পা ধরে ধর্ম ভিক্ষা চাইতে তোদের লজ্জা করে না? শোন, শুনে রাখ, এই গ্রামকে শৃঙ্খল মুক্ত করতে সে আসছে, সে আসছে, সে আসছে। কে আসবে বাবা? আমার পাপের সাম্রাজ্য ধ্বংস করতে কে আসবে শুনি? চুপ করে থেকো না বাবা, বলো কে আসবে, কে আসবে? মেরো না, মেরো না। বলো 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 কে আসবে, কে আসবে, কে আসবে? বলো 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 কে আসবে, কে আসবে, কে আসবে? কেউ আসবে না। এই জঙ্গলে দেবার থেকে কে আসবে তার পরিণতি হবে একটাই, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আমার হাতে সময় বেশি নেই মহাদেব। রক্ত প্রবাহ একবার যদি আমার মাথায় চাড়া দেয়, ধ্বংসের হাত থেকে কেউ নিস্তার পাবে না মহাদেব, কেউ না। তুমি এমন কোনো কাজ করবে না কলিঙ্গ। আমি কথা দিচ্ছি, ওই মেয়েকে আজই তোমার কাছে পাঠিয়ে দেবো। আমি কথা দিলাম, কথা দিলাম আমি। প্রধান সাহেব, চল চল বলছি, চল। রাজা বাবু, চিন্তা করিস না মহাদেব,
ভালো আছি, আমি ভালো আছি, আমি জয় মা কালিকা। যাও যাও মহাদেব যাও। কুলির অঙ্গ আমি কুলিঙ্গ, কুলিঙ্গ রয় বর্মন, হস্তিনাপুর গ্রামের একমাত্র রাক্ষস রাজ আমি। কারণ আমার কথাতে এই গ্রামের গাছের প্রতিটা পাতা নড়ে মা, আমার কথাতে এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় মা, আমার কথাতে এই গ্রামে সূর্য অস্তমিত থাকে, কারণ সূর্য উদয়ের কোনো সুযোগই যে আমি দিন না। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওই মেয়ে এই বাড়িতে পা রাখলে আমাদের পথের কাঁটা। ওই দেবাও কিন্তু আসতে পারে কলিঙ্গ। উপরে দেব এই দেব নামক পথের কাঁটাটাকে এই হস্তিনাপুর গ্রাম থেকে চিরজীবনের জন্য উপরে দেব। আমি চাই দেব এখানে আসুক, আমি যে ওর আশার অপেক্ষাতেই আছি। ওর চিতার আগুনই হবে আমাদের বিয়ের যোগ্য। ওর মৃত্যু দিয়ে লিখবো এই হস্তিনাপুর গ্রামের নতুন ইতিহাস। কিন্তু কিন্তু ওদিকে যে আরো একটা ইতিহাস লেখা শুরু হয়ে গেছে কলিঙ্গ বাবু। কোন ইতিহাসের কথা বলছো প্রদীপ? যে ইতিহাস আমি নিজের চোখে দেখে এলাম। আমি এই হস্তিনাপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীযুক্ত প্রদীপ পোদ্দার। ভোট ব্যাংক আমার বড়ই জোরদার, তাই তো এখানকার ভোটারদের উপর নজর রাখাটাই আমার একান্ত কাজ। প্রধান সাহেব, এসব আলতু ফালতু কথা শোনার সময় একটু অনেক কি দেখেছেন সেটা বলুন। বলবো তো বটেই, তবে তবে বড় ভয় হয়